নুসরত স্যার, একটা প্রশ্ন। ওই যে এই সবাই জানতে চাচ্ছে ইংরেজি কোর্স সম্পর্কে, আপনি ওগুলো একটু বিস্তারিত বলে দেন। আচ্ছা, ইংরেজি কোর্স সম্পর্কে হচ্ছে আমরা ইংলিশ গ্রামার এবং লিটারেচারের 34টি ক্লাসে 3 মাসের একটা কোর্স আমরা করাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এর মধ্যে 4টা কোর্স করাচ্ছি। এক মিনিট, আমি একটু ফেসবুক লাইভে এসে নিই, তারপর আবার আমার আগে পোস্টটা কেটে গেছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই মুহূর্তে 4টা কোর্স চলছে। 4টা কোর্স, এর মধ্যে সবচেয়ে বড় যে কোর্সটা সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে 120 ক্লাসের আমাদের বিসিএস ফুল কোর্স। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কোর্স এই মুহূর্তে চলছে। আর এই বিসিএস ফুল কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব স্পিডে আমরা ক্লাস নিব, মানে 25টা ক্লাসে বিজ্ঞান এবং গণিত এবং আইসিটি শেষ করব। গণিতের জন্য নিব 20টা ক্লাস, আর আইসিটি না সরি গণিত এবং আইকিউ মেন্টাল এবিলিটি 5টা ক্লাসে নিব হচ্ছে আমরা মানসিক দক্ষতা। আর একই সঙ্গে বিজ্ঞানের ক্লাস হবে 15টা, আইসিটির ক্লাস হবে 8টা। এভাবে খুব কম কম ক্লাস করে আমরা ক্লাস দেব, কারণ মোট ক্লাস হবে 120টা। আবার ইংলিশের ক্লাস হবে 20টা, বাংলার ক্লাস হবে 18টা, বাংলাদেশ বিষয়গুলি ক্লাস হবে 20 বা 18টা, আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাস হবে 12টা। এভাবে সব মিলে আমরা 120টা ক্লাসে একটা কোর্স করাচ্ছি। সেটা জুনের 1 তারিখ থেকে শুরু হবে। এর পেমেন্ট হচ্ছে 6,000 টাকা। কেউ যদি একসাথে 6,000 টাকা দিতে না পারেন, প্রথম মাসে 3,000 টাকা দিয়ে ভর্তি হয়ে পরের মাসে 1500 করে দিতে পারবে। এটা হচ্ছে আমাদের ফুল কোর্স, প্রথম কোর্স। এছাড়াও আরো 3টা কোর্স চলছে, যেগুলো হচ্ছে ধীরে ধীরে কোর্স। যাদের বেসিক দুর্বল এবং যারা প্রেশার নিতে পারেন কম, তাদের জন্য আরো 3টা কোর্স আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইংলিশ কোর্স, একটু আগে যেটা নিয়ে কথা হলো, আমাদের সেমন্তী আপু, তিনি এবং আমরা দুজন মিলে একটা ইংলিশ কোর্স দিব। এটা হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য নিব 28টা ক্লাস, এবং ইংলিশ লিটারেচারের নিব হচ্ছে 8টি ক্লাস। মোট 36 ক্লাসেস উইদিন 3 মান্থস। প্রতি মাসে হচ্ছে আমাদের 12টা করে ক্লাস থাকবে। প্রতি মাসে যদি 4টি সপ্তাহ হয়, প্রতি সপ্তাহে 3টি করে ক্লাস, 3 4 12, মানে এক মাসে 12টি ক্লাস, 3 মাসে 36টি ক্লাস। পেমেন্ট হচ্ছে মান্থলি 800 টাকা করে, 3 মাসে 2,400 টাকা। এটা হচ্ছে আমার ইংলিশ কোর্সের ডিটেলস। আর একই সঙ্গে আরো 2টা কোর্স চলবে, সেটা হচ্ছে, আচ্ছা, ইংলিশ কোর্সের টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে। আবার বলছি, ইংলিশ কোর্সের টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে। এছাড়া আরো 2টি ক্লাস নিচ্ছি, গণিত এবং আইসিটির কোর্স, সেটা হচ্ছে 4 মাসের। আবার গণিত আইসিটি বলছি, সরি, গণিত এবং আইকিউ, গণিত এবং মানসিক দক্ষতার যে কোর্স, গণিতে 15 নম্বর এবং মানসিক দক্ষতায় 15 নম্বর, মোট হচ্ছে 30 নম্বর। সেই 30 নম্বরের জন্য আমরা ব্যয় করব, সেই 30 নম্বরের প্রস্তুতির জন্য আমরা ব্যয় করব 48টা ক্লাস। প্রতিটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার, সময় নিব 4 মাস। প্রতি মাসে 12টি করে ক্লাস, 4 12 48। এটাও পেমেন্ট মান্থলি 800 টাকা করে। 4 মাসে 4 8 32, 3,200 টাকা। কেউ যদি এককালীন পেমেন্ট করেন, তিনি 200 টাকা ছাড়ে 3,000 টাকা ভর্তি হয়ে যেতে। আচ্ছা, আরেকটা কোর্স যেটা, সেটা হচ্ছে বিজ্ঞান এবং আইসিটি কোর্স। এই বিজ্ঞান এবং আইসিটি কোর্স নিব হচ্ছে আমি এবং ইমতিয়াজ মিলে। ইমতিয়াজ হচ্ছে তার 38 বিসিএস শিক্ষা ক্যাডারে আছে, সে হচ্ছে আইসিটির শিক্ষা ক্যাডার, তার সাবজেক্ট আইসিটি। তো আমি আর ইমতিয়াজ মিলে, ওইটাও 48 ক্লাস, কারণ আইসিটি এবং বিজ্ঞান অনেক বড় সিলেবাস। সেটাও 30 নাম্বার কভার করবে। বিসিএস এর 30 নাম্বার কভার করবে এই আইসিটি এবং বিজ্ঞান, 15 15 30। এবং এর জন্য আমরা সময় ব্যয় করব 48টি ক্লাস,
মানে 4 মাসের কোর্স, ঠান্ডা মাথার কোর্স, ধীরে ধীরে পড়ানো হবে। এই যে এখন যেমন ধীরে পড়াচ্ছি, টাইম নিয়ে নিয়ে পড়াচ্ছি, একটা একটা করে ব্যাখ্যা করছি, ঠিক সেরকম। কিন্তু আমরা কোর্সে কিন্তু এত ধীরে যাব না। আলো কি, এক বাক্যে শেষ করে দিব। আলো কি? আলো হচ্ছে এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ, যা আমাদের চোখে আসলে আমরা দর্শনের অনুভূতি জানি। শেষ করে বলো আলোর তরঙ্গ কয়টা, তত্ত্ব কয়টা? 4 জন বিজ্ঞানী 4টা তত্ত্ব দিয়েছেন: কণাতত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, তাড়িৎ চুম্বক তত্ত্ব। শেষ, এখানে কথা শেষ। এত ডিপে যাব না। এটা হচ্ছে আমাদের কি বলে র্যাপিড কোর্স, যেটা ক্রাশ প্রোগ্রাম আমরা নাম দিচ্ছি, ক্রাশ প্রোগ্রাম। কারণ এখানে আমরা বিজ্ঞানের জন্য ক্লাস পাবো মাত্র 15টা, আর আইসিটি এর জন্য ক্লাস পাবো মাত্র 8টা। যারা খুব প্রেশার নিতে পারেন তাদের জন্য হচ্ছে এই ক্রাশ প্রোগ্রাম। কিন্তু যারা প্রেশার নিতে পারবেন না, ধীরে ধীরে পড়তে চান, সময় নিয়ে পড়তে চান, এবং প্রতিটা জিনিসই না বুঝলে প্রশ্ন করতে চান, তাদের জন্য হচ্ছে সিঙ্গেল পার্সোনাল কোর্স। এই তো, এই 4টি কোর্স আমি ব্যাখ্যা করলাম। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি চাইলে যে কি শুধু ইংরেজি কোর্সটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল সাবজেক্টের কোর্স যে কেউ যেটা ইচ্ছা সেটা করতে পারে। যেমন এখানে যারা ক্লাস করছেন এদের মধ্যে অনেকেই আমার ম্যাথের স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি। অনেকে আছেন শুধু ম্যাথের ক্লাস করেন আমার কাছে, অন্য কোনো কোর্স করেন, নো প্রবলেম। অ্যাড করতে পারি কিছু, আপনি পারমিশন শিওর দিলে? শিওর, অবশ্যই। ভাইয়া বা আপু, আপনারা যারা ক্লাস করছেন, স্যার যেমন আমাদের মানে বিজ্ঞানের স্লোলি পড়াচ্ছেন, প্রতিটা চ্যাপ্টারকে একটু ভাগ করে করে আমরা যারা একটু বিজ্ঞানের ছাত্র ছিলাম না তাদের জন্য যেমন সহজ হচ্ছে, সেরকম ভাবে আমাদের 36টা ক্লাসে ইংলিশটা হবে কি আপনাদেরকে ভাগ করে করে আমরা দুজনে মিলে গ্রামার পার্ট এবং লিটারেচার পার্টটা আমি পুরোটা নিব। বা লিটারেচারের ক্ষেত্রে আমি বুঝিয়ে আপনাদেরকে যেভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে পড়াই সেটা সময় নিয়ে করতে পারবো, প্লাস গ্রামারের আমাদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেটার জন্য আমরা ভাগ করে করে ক্লাসগুলো নিতে পারবো। দেখা যাবে আমরা সময় বেশি পাবো। এটাতে কি এই শুধুমাত্র বিসিএস এর সিলেবাস ফলো করা হবে না, এর বাইরেও আমরা ব্যাংকের যে বিভিন্ন যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো অ্যানালিসিস করতে পারবো, ওই চ্যাপ্টার গুলোকে আমরা প্রাধান্য দিতে পারবো। এটা মোটামুটি বেসিক গ্রামার বলতে যে কোর্সটা করা দরকার আমাদের ভালোভাবে লেখার জন্য, মানে নির্ভুলভাবে ইংলিশ সেন্টেন্স লেখার জন্য, সেটা আমরা মানে ট্রাই করতে পারবো। সো স্পেসিফিক্যালি এটা হচ্ছে সময় নিয়ে যাদের একটু বেসিক দুর্বল আছে বা একটু সময় নিয়ে যারা পড়তে চান তাদের জন্য। শুধুমাত্র বিসিএস এর সিলেবাস ফলো করে না, আমরা এটার সাথে অন্যান্য এক্সামের সিলেবাসও ফলো করব গ্রামার পার্টের ক্ষেত্রে। স্যার আপনি যদি কিছু অ্যাড করেন স্যার। সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটাতে শ্যামন্তী আপুকে আপনারা চিনেন, তিনি কিন্তু খুবই কোয়ালিফাইড। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে। আর আমি বিজ্ঞানের ছাত্র, আমি ইঞ্জিনিয়ার, বিজ্ঞান এবং গণিতের ছাত্র। কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে ইংলিশ পড়াবো কয়েকটা ক্লাস। আমি বেশি ক্লাস নিব না, ম্যাক্সিমাম ক্লাসগুলো শ্যামন্তী আপু নেবেন। আমি শুধুমাত্র তাকে পার্টিসিপেট করার জন্য এবং আপনাদেরকে চেহারা দেখানোর জন্য আমি আসবো। তবে নিরাশ করবো না ইনশাল্লাহ, আমার ইংলিশ ক্লাস আপনারা এনজয় করবেন। আর সেকেন্ডলি হচ্ছে, আপনারা জানেন কিনা, আমি কিন্তু 1 বছর একটা ইউনিভার্সিটিতে ইংলিশ আগে পড়েছি। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার যে সিলেবাসটা, কারিকুলামটা, এর ম্যাক্সিমামই কিন্তু লিটারেচার। দেখবেন অনেকে আছে ইংলিশে অনার্স করার পরেও ইংলিশে থ্রোলি কথা বলতে পারে না। আমরা অবহেলা করি বা উপহাস করি, কি ইংলিশে কি পড়ছে, বোধহয় ইংলিশে পড়ছে, ও ইংলিশ বলতেই পারে না, কথা বললে 3বার এ করে। এটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ সে 4 বছর কিন্তু শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়েছে প্রথম 1 বছর, আর পরের 3 বছরে কিন্তু সে লিটারেচারই পড়েছে। বুঝতে পেরেছেন? তো আমি ওই যে ল্যাঙ্গুয়েজ পার্টটা কিন্তু আমি 1 বছর পড়েছি, এই জন্য আমার ইউনিভার্সিটি লাইফের কিছু অভিজ্ঞতা আছে সেটার আলোকে। এবং আমার নিজে বিসিএস এর সময় আমি যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা পড়েছি, আরো কয়েকটা বই পড়েছি, সেগুলো মিলে আমি কিছু ক্লাস নিব, দেখবেন ইনশাআল্লাহ আপনারা এনজয় করবেন। এটা হচ্ছে আমাদের ইংলিশ কোর্সের সামনে। জি স্যার, এটা কি জুনের 1 তারিখ থেকে শুরু হবে? হ্যাঁ, জুনের 1 তারিখ থেকে শুরু হবে। এখন আমাদের আমরা তো শুরুই করেছি, অ্যানাউন্সমেন্টই করেছি মাত্র 2 দিন হলো। আমরা আমাদের এই যে ফুল কোর্সটা নিয়ে এতদিন বিজি ছিলাম, এজন্য আমরা এই সিঙ্গেল কোর্সটা অ্যানাউন্সমেন্ট আগে করিনি, যার কারণে অনেকেই জানে না এখনো। এই জন্য এখনো ভর্তিতে মাত্র 5-6 জন। তো আমরা এমন হতে পারে হয়তো 8-10 দিন পিছিয়ে দিতে পারি। আমরা মিনিমাম 15-16 জন না হলে 5-7 জন নিয়ে তো ক্লাস শুরু করা যায় না, আমরা হয়তো 8-10 দিন পিছাতে পারি। তবে আমরা জুনে শুরু করবো ইনশাল্লাহ, এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর, নাদির হোসেন। স্যার আপনাদের যে ক্লাসটা যদি কেউ মিস করে পরবর্তীতে, স্যার সে কি ফেসবুক লাইভে অথবা জুমে কি দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে, সেটা ইউটিউবে দেওয়া হবে। প্রাইভেট কোর্স যেগুলো ইংলিশ কোর্স, ম্যাথ কোর্স,
তারপর বিজ্ঞান আইসিটি কোর্স, আপনাদের কি সেই তিনটা ইউটিউব কোর্সের ইউটিউব ক্লাসগুলো চ্যানেল রেকর্ড হবে এবং ইউটিউব একসঙ্গে চ্যানেল ফেসবুক কি লাইভে থাকবে, যে কোনোটা থেকে তারা দেখে নিতে পারবে। ইউটিউব কিন্তু চ্যানেল কি প্রাইভেট থাকবে স্যার? বলেন, নৌশাদ স্যার, আমার একটা প্রশ্ন। দাঁড়ান নৌশাদ দাঁড়ান স্যার আমার দাঁড়ান, নাদিরের সঙ্গে কথা বলিনি। স্যার আমার বলতেছি স্যার ইউটিউব চ্যানেল কি প্রাইভেট থাকবে? 120 ক্লাসের যে ফুল কোর্স আছে সেটা কিন্তু রেকর্ড হবে, কিন্তু সেটা ইউটিউবে যাবে না, পাবলিকলি পাবলিক হবে না, সেটা হচ্ছে সিক্রেট গ্রুপে থাকবে। একটা দুইটা মেগা ক্লাস সুপার ক্লাস থাকবে, স্যার আহ, এটা সেগুলো কত আমরা মাস শুধুমাত্র লাইভে দিব, কত বাকিগুলো মাস সিক্রেট গ্রুপে যারা পেইড মেম্বার তাদের জন্য ওপেন থাকবে। স্যার এটা কত মাস পর্যন্ত থাকবে স্যার? 5 মাস, অক্টোবরের 10, 15, 20 তারিখ পর্যন্ত চলবে। তারপর কি ভিডিও গুলো স্যার ডিলিট হয়ে যাবে নাকি স্যার? না এভাবে থাকবে? ভিডিওগুলো না, তারপরে থাকবে, এই ব্যাপারে ডিসিশন আমরা নেইনি। আমাদের তো টার্গেট হচ্ছে কত 41-43তম বিসিএস হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন যদি এমন হয় বিসিএস এর পিছায়, পরীক্ষাকে চায়, তাহলে আমরা পরীক্ষা পেছানোর যে যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমরা ভিডিওগুলো রাখবো, এরপরে ডিলিট করে দিতে পারি। ধন্যবাদ স্যার, এটা জানাস। ধন্যবাদ। আচ্ছা, স্যার, তারপর আমার একটা কোশ্চেন ছিল স্যার। আলিয়াসগড়, তার আলিয়াসগড়ের চান্স, আলিয়াসগড় কিছু বলতে চেয়েছিলেন? না স্যার, আমি যেটা বলার দরকার ছিল সেটা আপনি বলে ফেলছেন, আর বলার দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ। সেজন্য একটু অপেক্ষা করবেন, আমি জানি আপনারা কি প্রশ্ন করবেন, সেজন্য একটু অপেক্ষা করবেন, ব্যস্ত হবেন না। পরের কোশ্চেনটা যেন কে করতে চাইলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কোশ্চেন করতাম স্যার। নাম কি? স্যার আবু হুরায়রা। হ্যাঁ, বলেন। স্যার আপনি যে বললেন যে স্যার ওই পার মানে প্রতিটা কোর্সে যে হচ্ছে 36টা ক্লাস, তারপরে যে 48টা ক্লাস, এগুলো মানে প্রত্যেকটা হচ্ছে ক্রাশ কোর্স, মানে এগুলো হচ্ছে। না না, ওগুলো ক্লাস কোর্স না, ওগুলো হচ্ছে ডিটেইলস পার্সোনাল কোর্স, ডিটেইলস কোর্স। আর আচ্ছা ক্লাস আচ্ছা কোর্স হচ্ছে 120 ক্লাসে যেটা 5 মাসের সব সাবজেক্ট 6000 টাকা, সেটা হচ্ছে ক্রাশ কোর্স, ক্রাশ কোর্স। ওকে স্যার, তাহলে স্যার এই কোর্সগুলো আমরা যেটা করতেছি, যেমন এই যে এই কোর্সটার কথা যদি আমি বলি, যে বিজ্ঞান এবং আইসিটি কোর্স, এটা তো স্যার মানে বেসিক লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোটালটাই কভার করা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক থেকে অ্যাডভান্স। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাকে নক দিবেন, আমার যে ফেসবুক আইডি আছে এখানে তো, আপনারা কি ফেসবুকে আমাকে সবাই তো গ্রুপ থেকেই পেয়েছেন, যার কারণে আমার ফেসবুক আইডি তো সবাই জি জানে। স্যার, আমি ফেসবুক আইডি জানেন মোটামুটি। না এমন কি কেউ আছেন? থাকলে কমেন্ট করেন। থাকার কথা না, কারণ আমার ফেসবুক আইডিটা ওই অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম গ্রুপেই আছে। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে কারো কোর্স সংক্রান্ত? স্যার আরেকটা স্যার কোশ্চেন স্যার, পেমেন্ট সিস্টেমটা যদি স্যার আরেকবার বলেন স্যার। পেমেন্ট সিস্টেম হচ্ছে আমাকে ইনবক্সে নক দেন, আমি নাম্বার দিয়ে দিব, বিকাশ বা ডাচ বাংলা ব্যাংক আছে। মান্থলি 800 টাকা করে, সিঙ্গেল কোর্স যেগুলো সেগুলো মান্থলি 800 টাকা করে পেমেন্ট। আর ফুল কোর্স যেটা সেটা হচ্ছে 6000 টাকা। আপনি এককালীনও দিতে পারেন, অথবা স্টার্টিং এ 3000 টাকা দিয়ে ভর্তি হয়ে পরে 3000 টাকা পরের মাসে দিতে পারেন, বা পরের 2 মাসে দিতে পারেন। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা কি চাই? স্যার আমি এখানে কিছু অ্যাড করতে চাই। আমি স্যারের অনলাইন ম্যাথ কোর্সটা করতেছি। তো আমার যেটা মনে হয় আমাদের সবারই আর কি কোর্সগুলো করা উচিত, যেখানে আর কি ভাই আছেন, নৌশাদ ভাই আছেন, সেটা আসলে ফাটাফাটি হবে, এটা আসলে মানে ভুল নাই, এটার কোনো ভুল হবে না। মানে এর জন্য আমি আর কি সবাইকেই বলতেছি যে মানে আমার পক্ষ থেকে আমি সবাইকে ইনভাইট করতেছি যে ইনশাল্লাহ 2টা কোর্সই মানে সবাই একদম টপ ক্লাস উপকৃত হবে একদম। আচ্ছা রায়হান, তুমি আমার কাছে কেন ম্যাথ করতেছো আমাকে বলো তো? তুমি দিয়ে এগুলো নিজে এমনি পাও। রায়হান কিন্তু আমার চেয়ে ব্রিলিয়ান্ট, সে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার কিন্তু হ্যাঁ ভোটেক্স থেকে পড়েছে, না মানে ভাইয়া আসলে ভাইয়া আপনার কাছে আসাটা আসলে মেন যে জিনিসটা সেটি হলো গিয়ে ভাইয়া আপনি গুছিয়ে দেন এবং কি করতে হবে কতটুকু পড়তে হবে এইটাই আসলে মেন কথা। গদ বাঁধা এত কিছু কতগুলা টপিকস আছে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা আসতে পারে, এইটাই আসলে ভাইয়া মেন জিনিস আপনার কাছে আসার মেন উদ্দেশ্য। বই আমি একটা ম্যাথ বই কিনে একটা গাধা স্টুডেন্ট ওই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যদি একটা ম্যাথ বুঝার চেষ্টা করে ওই এক সময় সে বুঝবে, কিন্তু আসলে ভাই এটা মেন কথা না। আর আর এক একজন এক এক রকম অ্যাপ্রোচ ফলো করে, যেমন আমি একটা ম্যাথ যে রকম সিস্টেমে পারি হয়তো আপনি সেটা আরেকটু ইজি নিয়মে পারেন। আচ্ছা, তো তাহলে তোমার উপকারটা কম হচ্ছে, কিন্তু যে ছেলেটা কোনো নিয়মই পারতো না তার উপকারটা বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে
আমি যে ম্যাথ প্রায় মানে কোন অঙ্কে দেখি নাই যে রায়হান পারে নাই বা আটকে গেছে এরকম দেখি নাই, সবকিছুতে রায়হান। এই যে এইটা আবার অতিরিক্ত পাম হয়ে গেল আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আলোর বিজ্ঞানে চলে আসি। আর কোনো কোশ্চেন কি আছে প্রশ্ন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আলোচনা বলতেছি। হ্যাঁ আলোর বলুন। আমি পার্সোনালি কিছু অ্যাড করতে যাচ্ছি। আর সবাইকে অনুরোধ করবো যে নসরুল ভাই মানে পড়ার সিস্টেমটা আমি একটা বলবো, পরীক্ষায় কি আসবে না আসবে সেটা বড় কথা না, কিন্তু তার বোঝানোর সিস্টেমটা অনেক সুন্দর। বাস্তবিক ভাবে বলতেছি, বোঝানোর সিস্টেমটা অনেক সুন্দর। মানে আমরা তো বিশেষ করে যেমন বই পড়ি, অনেক কিছু বুঝি না, কিন্তু তার বোঝানোর সিস্টেমটা অনেক ইজি ভাবে বোঝানো। ম্যাথ বলেন, বিশেষ করে ম্যাথটা, বিজ্ঞান, আইসিটি, ঠিক আছে? আমি সবাইকে অনুরোধ করবো সবাই কোর্সটা করেন, ঠিক আছে? সবার জন্য ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আলিয়ার। স্যার একটা আমার পক্ষ থেকে এবং রায় থেকে, সে আমরা দুজন চাচ্ছি আপনি আমাদের কন্টেস্ট করেন কোর্সের শেষের দিকে, যে না আপনি রেফারি থাকবেন, কত পয়েন্ট পাই একটু আমরা দেখতে চাই। আচ্ছা হ্যাঁ আমিও সেমন্তী আপুর সাথে একমত। আমরা আবার ক্লাসে ফিরে আসি, হ্যাঁ? আমরা একটু ক্যারাম খেলে আসি। আচ্ছা সবাই একটু মিউট করেন, আমরা একটু ক্যারাম খেলে আসি। এখন ক্যারাম খেলেছেন যারা তারা তো জানেন যে আমি সাপোজ এখানে একটা গুটি আছে, আমি এখানে মাঝখানে 3টা গুটি দিয়ে পথ বন্ধ, এখানে 3টা গুটি দিয়ে পথ বন্ধ, এই পকেটেও যাবে না এই পকেটেও যাবে না। তাহলে বিকল্প কি? বিকল্প হচ্ছে আমি গুটিটাকে এই পকেটে ফেলতে পারি। ধরেন এই গুটিগুলো আছে এখানে, এই পকেট দিয়ে পথ বন্ধ, এদিকে পথ বন্ধ। তাহলে আমি কি করতে পারি, এই গুটিটাকে আমি এখান থেকে মেরে এদিকে নিয়ে এদিকে ফেলতে পারি, তাই না? এটা করতে পারি। এটা হচ্ছে একটা বিকল্প উপায়। এখন আমি যে এটাকে এখান থেকে মেরে এখানে মারবো, এটা কোন বরাবর মারবো? আমি কি এই বরাবর মারলে কোথায় যাবে? এখানে যাবে। এই বরাবর মারলে কোথায় যাবে? এখানে আসবে। কিন্তু যদি এই বরাবর মারি আমরা, এইটা হচ্ছে আমার যাবে, আর এই দিক থেকে আমার ফিরে ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে কি আমার ডিরেকশন, কারেন্ট ডিরেকশন, যেটা দিয়ে আমরা যাবো। এই যে থিওরিটা, ক্যারাম খেলার যে থিওরিটা, এই থিওরিটা আর আলোর প্রতিফলন একই জিনিস। প্রতিফলন মানে কি? রিফ্লেকশন, রিফ্লেক্ট। যেমন আমি যে এখান থেকে ক্যারামের গুড়িটাকে এখানে মারলাম, এই কাঠের মধ্যে বাড়ি খেয়ে কি হলো, এখানে সে প্রতিফলিত হয়ে আসে। তাহলে আলোর প্রতিফলনও একই জিনিস। আমরা আলোর প্রতিফলনটা কি দেখি, এই ক্যারামের থিওরি আর আলোর প্রতিফলনের থিওরি একদম এক সেম। যেমন ধরেন এটা একটা আলো, এটা একটা আয়না, একটা আয়না, মিরর। মিররের আপার পার্ট হচ্ছে এটা, আর লোয়ার পার্টে কি দেওয়া বলেন তো? সিলভার হ্যালাইড বা সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, হ্যালোজেন দেওয়া। সিলভার, সিলভারের বা টিনের বা অ্যালুমিনিয়ামের যে কোনো ধাতব দিয়ে আস্তরণ দেওয়া, যার কারণে সে কি হয়ে আছে, একটা স্বচ্ছ কাঁচটা কি হয়েছে, একটা আয়নাতে রূপান্তরিত হয়েছে। একটা কাঁচ স্বচ্ছ, ভিতর দিয়ে আলো পাস করে চলে যায়। যখনই আমি আয়না কাঁচের এক প্রান্তে সিলভার ব্রোমাইড দিয়ে প্রলেপ দিয়ে দিব, তখন কি হয়ে যাবে, সে এই কাঁচটা আয়নাতে পরিণত হয়ে যাবে। এখন আয়নাতে কি হয় বলতো, এই যে একটা আলো আসলো এই বিন্দুতে পড়লো, এটাকে বলা হয় কি, আপতিত রশ্মি। দেখি আমরা, আপতিত রশ্মি। রশ্মি, রশ্মি বা রশ্মি বলবেন না, রশ্মি দুইবার সহজ হবে, রশ্মি। আচ্ছা এই বিন্দুতে এটাকে বলা হয় আপতিত রশ্মি। আমরা রশ্মিটাকে কি সুন্দর করে আঁকি, এটা স্ট্রেট লাইন হয়নি, এই হচ্ছে এখন স্ট্রেট লাইন, এটা হচ্ছে আপতিত রশ্মি। এটা যাবে কোন দিক দিয়ে বলেন তো? এখানে একটু লম্ব একটা অংশ, প্রতিফলিত রশ্মি। হ্যাঁ প্রতিফলিত রশ্মি। এই যে এখানে গেল, ছুটে গেল, চলে গেল, ফিরে গেল, ব্যাক করলো, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তারপর এইখানে যে মাঝখানে কাল্পনিক, এখানে কিন্তু কিছু নাই, এটা কিন্তু নাই কিছু, বাস্তবে কিন্তু এটা নাই। আমি কল্পনা করলাম এখানে একটা লম্ব ছিল, এই লম্বটাকে নাম দেওয়া হয়েছে অভিলম্ব। ঠিক আছে? স্যার তাহলে লম্বা অবিলম্বের মধ্যে লম্বা অবিলম্বের মধ্যে বেশ কম কি, মানে পার্থক্যটা কি? লম্বা অবিলম্বের মধ্যে পার্থক্য? কোনো পার্থক্য নাই। লম্ব হচ্ছে যে কোনো ক্ষেত্রে আঁকা যায়।
আমি যদি এই প্রতিফলিত রশ্মি থেকে একটা লম্বটা নিই, এটা একটা লম্ব, এটা 90 ডিগ্রি। কিন্তু যখনই আমি যেই বিন্দুতে এই যে পয়েন্ট, ইনসিডেন্ট পয়েন্ট বলা হয় এটাকে আপতন বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় কি? এটাকে বলে আপতন বিন্দু। আপতন মানে কি? আপতিত হয়ে পতন, এই যে আপতিত আর পতন, আগত হয়ে পতন মানে আইসা পড়ছে। আপতন মানে কি? এসে পড়েছে, আগত হয়ে পতন পতিত হয়েছে, এটাকে বলা হয় আপতন। ইংলিশে বলা হয় ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট। ইংলিশে বলা হয় এটা কি? ইনসিডেন্ট রে, এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। ইনসিডেন্ট মানে জানি কি? ইনসিডেন্ট শব্দ জানো কি? কোইন্সিডেন্স শব্দ জানি কি? কোইন্সিডেন্স কাকতালীয় ঘটনা। ভুল করে ফেলে গেছি। দুঘটনা। আমি রোমানাকে ভালোবাসি, এখন রোমানা যে আজকে পার্কে ঘুরতে গেছে আমি তো জানি না, আমি এমনি মনের সাথে মনের আনন্দে ঘুরতে গেছি, গিয়ে দেখি রোমানাও চলে আসছে, বাহ কি সুন্দর, হাতে ছিল ক্যামেরা, ক্লিক করে ফেললাম, ছবি উঠে গেল, ছবি ফেসবুকে পোস্ট দিলাম, রোমানা দেখে আমার প্রেমে পড়ে গেল। এটা হচ্ছে কোইন্সিডেন্স। ইনসিডেন্স মানে কি? ঘটনা ঘটা হলো ইনসিডেন্স, ইনসিডেন্ট ঘটেছে মানে কি? আইসা যে আলোটা এখানে পড়ছে, এটাই হচ্ছে আমার ইনসিডেন্ট বা ঘটনা ঘটেছে। আর আপতিত হওয়ার পরে যে রিফ্লেক্ট হয়েছে, যে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। সীমানাটা ভুলে গেছি। আলোর প্রতিফলনের সূত্র আছে দুইটা, কি কি? প্রথম সূত্র হচ্ছে যে এই আপতন কোণ, এই যে অ্যাঙ্গেল, এটাকে আই বলা হয়, রে অফ ইনসিডেন্স। আই কেন বলেন তো? ইনসিডেন্স। কোইন্সিডেন্স, ইনসিডেন্স বানানোর জন্য কি আছে? আই, ইনসিডেন্স, এটা হচ্ছে রে অফ ইনসিডেন্স বা ইনসিডেন্ট রে। আর এটাকে বলা হয় আর। আর কেন বলেন তো? রিফ্লেকশন। আর ফর হোয়াট? আর ফর রিফ্লেকশন। এটাকে বলা হয় আই, এটাকে বলা হয় আর। আলোর প্রতিফলনের এক নাম্বার দুইটা সূত্র আছে। এক নাম্বার কি? আই সমান সমান আর। ওই যে গ্রাফের মধ্যে আসছিলাম, একটা রশ্মি গেছিল আর একটা গেছিল, লম্ব করতাম, তাহলে এই কোণ আর এই কোণ দুইটা সমান হইতো, এটা ছিল এক নাম্বার সূত্র। আলোর প্রতিফলনের দুই নাম্বার সূত্র কি? দুই নম্বর সূত্র হচ্ছে তিনটা, সংক্ষেপে লিখে আমি তিনটি একই সমতলে। এই জিনিসটা আমি সারা জীবন না বুঝে শিখে এসেছি। স্যারদেরকে প্রশ্ন করেছি একই সমতলে মানে কি, তারা বলছে আলো তো এক সমতলেই থাকে। এটি ব্যাখ্যা। আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা বলতে পারবেন অ্যাকচুয়ালি এই তিনটা সূত্রটা? আমি বলে দিই, মনে করিয়ে দিই, তারপর আপনারা একটু ভেবে বলেন। দুই নম্বর সূত্রটা হচ্ছে এটা, যে আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, এই তিনটি রশ্মি একই তলে থাকে। এই কথাটার মানে কি কেউ বলতে পারবেন? স্যার অবিলম্ব, তারপরে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, তিনটা তো স্যার একটা বিন্দু থেকে বের হয়েছে না, ওইটা না? না, একটা বিন্দু থেকে বের হলেই তারা একই তলে নাই। এক বিন্দু থেকে বের হওয়া আর একই তলে থাকা দুইটা এক জিনিস না। স্যার মানে এবং স্যার কোন মানে সম্পর্কটা এই জিনিস না। যে হ্যাঁ, কোনো বলো। স্যার একটা অক্ষ থাকবে, মনে করেন যদি এক্স অক্ষ মানে এক্স ডাইমেনশনে পড়ে তাহলে ওই এক্স ডাইমেনশন বরাবরই থাকবে, ওয়াই ডাইমেনশন বা জেড ডাইমেনশনে যাবে না। কাছাকাছি চলে আসতো, মানে স্পেসিফিক একই হয় নাই। সমতলে থাকবে, মানে একটা প্লেনে থাকবে, একটা সেম প্লেনে থাকবে। প্লেন, এই তো প্লেন বলতে কি বোঝাতে যাচ্ছে এখানে? বোঝাতে প্লেন মানে তল আর মানে কোন তল? মানে ভিত্তিটা মানে এক এটা হবে। মানে বোঝাচ্ছি ভাইয়া, দেখেন যে আপনি যেটা আঁকলেন, সো প্রতিফলিত রশ্মিটা বের হয়ে যাবে না, বোর্ড থেকে বের হয়ে যাবে না বা ভিতরে চলে যাবে না, এইটা বোর্ডে চলে আসছে, এখন কথা বলছে তিনটাই কি আছে? এই বোর্ডে আছে, বোর্ড থেকে বের হয়ে যাবে না। বের হয়ে যাবে না। বোর্ড থেকে বের হয়েও কিন্তু সমান কোণ সম্ভব। কিভাবে? সাপোজ এটা 45 ডিগ্রি, আমি বললাম আমি এটা 45 ডিগ্রি, এটাও তাহলে 45 ডিগ্রি এক নাম্বার সূত্র অনুযায়ী। আমি যদি এই 45 ডিগ্রিটা এখানে না গিয়ে বোর্ডের বাইরে রাখতাম, এইভাবে রাখতাম, এরকম, এটাও কিন্তু 45 ডিগ্রি, এদিকে রাখতাম, এটাও কিন্তু 45 ডিগ্রি। দেখতে পাচ্ছেন আপনারা? লম্বা কিছু এর ধরেছে, একটা লাঠি মাটি মিলে মিলে সহজে 45 ডিগ্রি দেখানো যায়। আমি আমার হাত দিয়ে দেখাই, এখান থেকে এই আলো আসলে এখানে, এখানে এসে এটা বিলম্ব, আলোটা এদিকে না গিয়ে এদিকে চলে আসে, এদিকে চলে আসলে এই যে এই কোণটা কিন্তু 45 ডিগ্রি। এটা আমার হাতের সাথে এই বোর্ডের কোণটা কি 45 ডিগ্রি, কিন্তু এরকম হবে না। এটা হচ্ছে দুই নম্বর সূত্র। বলেছে কি এই তিনটে একই সমতলে থাকবে। আমি আঙ্গুল দিয়ে দেখাই, দেখেন ধরেন আমার মাঝখানে যে মিডল ফিঙ্গারটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার অবিলম্ব। আর এই আঙ্গুলটা কি?
এটা সাপোজ আপতিত রশ্মি, এটা অভিলম্ব, এটা প্রতিসরিত রশ্মি, এই মাঝখানের কোণগুলো সমান এবং এই তিনটা কি এক প্লেনে আছে, যে আমার হাতের তলের মধ্যে আছে, এক জায়গায় আছে। কিন্তু যদি এমন হইতো এই অ্যাঙ্গেলটা এদিকে সরে আসতো, এরকম হইতো, দেখেন এখানে কিন্তু 45 ডিগ্রি, আমি যদি ঘুরাই দিই 3 ডাইমেনশনালি দেখাই আপনাদের, কি দেখেন, এই দেখেন এটাও 45 ডিগ্রি, আবার যদি ঘুরাই এটাও 45 ডিগ্রি, দুইটা কিন্তু 45 ডিগ্রি, কিন্তু দুইটা কিন্তু এক তলে নাই। এই দুইটা আঙ্গুল আছে কোন তলে? এই তলে। এই দুইটা আঙ্গুল আছে এই তলে, এক তলে, এটা নাই। আবার এই দুইটা আছে কি আরেকটা তলে, এই দুইটা এক তলে, এই আঙ্গুলটা সেই তলে পড়ে নাই, শূন্যে ভাসতেছে। আবার এই দুইটা বসছে কি আরেকটা তলে, এটা কি শূন্যে ভাসতেছে। আপনারা কি তলের বিষয়টা বুঝতে পেরেছেন? ইয়েস ইয়েস ইয়েস। বুঝেন না এমন কেউ আছে? স্যার আরেকটু বলবেন কি? বলেন, আবার বলবো? জি স্যার। আচ্ছা, এই দেখেন এই যে তিনটা আঙ্গুল, এই রিমোটের পৃষ্ঠটা হচ্ছে একটা তল, ঠিক আছে? তিনটা আঙ্গুল যদি এই রিমোটে এভাবে বসে থাকে, মানে কি সে একটা তলেই আছে। আমি ঘুরাইলেও যেদিকেই ঘুরাই না কেন আমার হাত, এই তিনটাই কি রিমোটের তলের মধ্যে বসে আছে, অ্যাটাচ হয়ে আছে, এটা হচ্ছে এক তলে আছে, রিমোটের তলে তারা আছে। মানে কি এটা 2 নম্বর সূত্র এটাই বলেছে, অ্যাপ্রুভ করেছে। আলোর ক্ষেত্রে ঘটনাটা এরকমই ঘটবে। কিন্তু আমি যদি বলতাম যে এরকম একটা একটা আঙ্গুলকে বের করে দিতাম, এই যে একটা আঙ্গুল আমি বের করে দিয়েছি, এই দেখেন দুইটা আঙ্গুল আছে এই মুহূর্তে, এই রিমোটের সাথে দুইটা আঙ্গুল মিলে আছে, একটা আঙ্গুল কি শূন্যে ভাসছে, তাই না? তার মানে কি এই মুহূর্তে তলের মধ্যে আছে কি দুইটা আঙ্গুল, আর একটা আঙ্গুল কি সেই তলের মধ্যে নাই। কিন্তু 1 নম্বর সূত্র কিন্তু ঠিক আছে। দেখেন এই যে কোনটা, যে দুইটা আঙ্গুল লেগে আছে, এই যে এই আমার রিং ফিঙ্গারটা শূন্যে ভাসছে, রিং ফিঙ্গারটা বাদ দিয়ে আমার এই যে তর্জনীটা এবং মধ্যমাটা, এই দুইটা কিন্তু মধ্যবর্তী যে কোণ, আমি যদি এভাবে ঘুরিয়ে দেই, কোনগুলো একই থাকবে? ঘুরিয়ে দিলাম, দেখেন এখন আমার শূন্যে ভাসমান যে রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গার এবং আমার যে মিডল ফিঙ্গার, এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু সমান। অর্থাৎ আমি যদি এই পজিশনে রাখি, দেখেন আমার এই কোণটার মান যা, এই কোণটার মানও কিন্তু তা, এই কোণটাই একই মান। কিন্তু কোণের মান সমান হলো, তিনটা কিন্তু এক তলে নাই, তিনটা তিন তলে 3 ডাইমেনশনালি চলে গেছে। এই জন্য এটা কি করেনি, আমার 2 নম্বর সূত্রকে সাপোর্ট করেনি, এটা 2 নম্বর সূত্রকে সাপোর্ট করেনি। 2 নম্বর সূত্রকে কখন সাপোর্ট করবে? যখন এই যে শূন্য ভাসমান আঙ্গুলটাকে যখন আমি এটার মধ্যে মিলিয়ে দিব, এই যে এরকম হয়ে যাবে, তখন এই হচ্ছে আমার এখন আমার সূত্রকে সাপোর্ট করেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। একসাথে যখন মানে থাকবে তখন সারি হবে, কারণ সবসময় কোনগুলা সমানই হবে, কিন্তু যখন একসাথে মিশে থাকবে তখন এই হবে, এই দ্বিতীয় শর্তটা পালন করবে। আর যখন একটা হবে তখন এই শর্তটা পালন করবে না। রাইট। এটা আমি একজন সায়েন্স স্টুডেন্ট হয়ে বহু বছর না বুঝে পড়ে আসছি, মুখস্থ করে আসছি। কোন স্কুলের স্যাররা আমাদেরকে খুব ঠকিয়েছে, অনেক কিছু আমাদেরকে ঠকিয়েছেন। আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, এজন্য স্যার মানে সমস্যা। আরো বোঝা কঠিন। আমি সায়েন্স স্টুডেন্ট হয়ে বুঝি না এটা, সারা জীবন স্যাররা এড়াই গেছে, কিন্তু পরে আস্তে আস্তে এগুলো নিয়ে ভাবছি, আপার লেভেলে স্টাডি করছি, এখন বুঝতেছি না আসলে এত সহজ সহজ কথাগুলো আমাদের বইয়ে ছিল, এসএসসি বোর্ড বইয়ে, কিন্তু এগুলো আসলেই সহজ কথা ছিল। আমরা এবার চলে যাই। আপনার কথা আবার কেটে কেটে আসছে। এখনো কেটে আসছে? না স্যার, করার নাই। না ঠিকই তো আছে স্যার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সালিম ভাই কোথায় আছেন? মিস করছি আপনাকে। ভাই কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আমি বুঝি না কি বলে। বললাম আপনাকে মিস করছিলাম, আপনি তো ব্যস্ত বোধহয় বাইরে ছিলেন, ঘরে এসেছেন। ও আচ্ছা আচ্ছা। ভাই ওই যে অনেকক্ষণ শাওয়ার নিলাম তো, অনেক গরম লাগতেছিল, এই জন্য আমি থাকতে পারি নাই। শাওয়ারটা নেওয়ার পরে আপনার এখানে আসলাম, জয়েন করলাম। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স দেখতেছি, ভালো লাগতেছে ভাই। আরে ভাই বলেন না, আজকে ঘোষণাই দিয়েছিল লেটে, আবার এই মাঝখানে আবার কারেন্ট চলে গেছিল, 50 জনের উপরে ছিল, এখন আবার ওই যে মাঝখানে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, ওয়াইফাই অফ হয়ে গেছিল, এখন আবার মোবাইলে ডাটা কিনে আবার কানেক্ট হয়েছি, মানে আজকের অবস্থা খুব খারাপ আমার। তারপরে ক্লাস নিচ্ছি আর কি। না না ভালো করছেন, ভালো করছেন ভাই। ক্লাসটা তো অনেক ভালো হচ্ছে, আমি দেখে বুঝতে পারছি। আপনি কন্টিনিউ করেন, আমি শেষের দিকে আমার জন্য কিছু প্রশ্ন রাখেন। অবশ্যই অবশ্যই। জি ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা আলোর প্রতিসরণে আছি। ওয়ালাইকুম সালাম। প্রতিসরণ জানি কি ছিল? প্রতিফলন বুঝলাম আমরা, প্রতিসরণটা আবার কি?
প্রতিসরণটা আবার কি? দেখি আমরা প্রতিসরণটা কি। আচ্ছা, আমরা যদি আমরা বই বাদ দিই, বই নাই, আমরা একটা পুকুরে আসি, পানির পুকুরে আসি, পুকুর, এই পুকুরে এই লেয়ারে পানি আছে, এই পুকুরে একটা বিন্দুতে আলো এসে পড়লো, ব্যাক করে চলে আলো যাবে। এসে পড়লো, এটার নাম কি আই। আই মানে জন্য কি ইনসিডেন্ট, ইনসিডেন্ট রে মানে হচ্ছে আপতিত রশ্মি, এসে এই বিন্দুটাতে পানির উপরে এটার বাতাস, এখানে কি বায়ু, এখানে কি পানি, এই পানির লেয়ারের উপরে ইন্টারফেসে এই যে লাইনটা আছে না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টু মিডিয়া ইন্টারফেস, দুটি মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল, বাংলায় বলা হয় বিভেদ তল, ইন্টারফেস। এই যে আমরা যেমন কম্পিউটার ইউজ করি, একজন প্রোগ্রামার কি করে, কম্পিউটারে প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামটা কি করে, গুগলে যায়, গুগলের ডাটাবেসে সেভ থাকে, সেখান থেকে আবার একজন কম্পিউটার ইউজার যে তার কম্পিউটারে আসে, তারপর সে দেখে অ্যামাজন বলছে আমার 240টা ডিএসএলআর ক্যামেরা এখনো অবশিষ্ট আছে, আমি অর্ডার করলাম। তাহলে আমি যে ইউজার, আমি কম্পিউটারের সঙ্গে যে দেখছি, এটাকে বলে ইউজার ইন্টারফেস। আবার আমার থেকে 100 মাইল দূরে যে যে ডিএসএলআর কোম্পানি ক্যামেরার বিজনেসটা করতেছিল, ডাটাবেস যে প্রোগ্রামার, তাকে বলা হয় প্রোগ্রামার ইন্টারফেস বা হোস্ট ইন্টারফেস, সে ছিল হোস্ট। আর আমি এখানে যা দেখছি সেটা হচ্ছে আমার কি, এই যে ঠিক আমাদের জুম মিটিংটা কল্পনা করেন, আমি এখানে হোস্ট, আমার সাথে ল্যাপটপের যে সম্পর্কটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হোস্ট ইন্টারফেস। এটা চলে যাচ্ছে কোথায়, জুমের যে জুম ইউএসএ তে অবস্থিত সার্ভার, সেখানে প্রথমে তরঙ্গটা চলে যাচ্ছে, সেখান থেকে আবার ব্যাক করছে কোথায়, আপনার কম্পিউটারে, মোবাইলে, মোবাইল থেকে আপনি যে দেখছেন আপনার চোখের সাথে মোবাইলের যে সম্পর্কটা, সেটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারফেস, মানে কি, বায়ু এবং পানির মধ্যকার বিভেদ তো হচ্ছে এটা। এখন এটা যে আপতিত রশ্মি, তাহলে আপতন কোণ কোনটা বলেন তো, কে একজন বলেন। আবার বলেন। আপতন কোণ এখানে কোনটা, এটা তো আপতিত রশ্মি। এখনো নাই, অবিলম্ব আঁকলে তারপর যে রাইট রাইট, কেউ যদি ভাবেন যে এটা এটা, তাহলে ভুল বলছেন, এটা না, এটা বলতো কোন না। আপতন কোণ বের হবে তখনই যখন আমি এখানে একটা অবিলম্ব আঁকবো। এই যে, এখন আমার কি পেয়েছি আমি, এটা এটা হচ্ছে আমার আই, মানে আপতন কোণ। আচ্ছা, অবিলম্বটা কি, পানির নিচে চলে গেছে না, আছে না, আছে। এখন এই রশ্মিটা চলে যাওয়ার কথা ছিল কোন দিকে, বাঁকা হয়ে যাবে, বৃহত্তর পার হয়ে বাঁকা হয়ে যাবে, এটা প্রতিশোধিত। রাইট, যাওয়ার কথা ছিল কোন দিকে, স্ট্রেট লাইনে বাঁকা হয়ে যাবে। চলে যাওয়ার কথা ছিল, তাই না? না এভাবে যাবে না, বাঁকা হয়ে যাবে। এটা স্ট্রেট লাইনে সোজা হবে যাওয়ার না। কথা ছিল। আচ্ছা, বাঁকা হয়ে কোন দিকে যাবে, এদিকে কাছে চলে আসবে নাকি দূরে সরে যাবে, এটা কি এদিকে অবিলম্বের কাছে চলে আসবে নাকি অবিলম্ব থেকে দূরে সরে এদিকে চলে যাবে? দ্রুত সরে যাবে, দ্রুত সরে যাবে। আমি লিখি এখানে দুইটা আঁকি, একটা হচ্ছে এই সবুজ, এদিকে আসলো, কাছে চলে আসলো, আর একটা হচ্ছে লাল, দূরে সরে গেল। কোনটা কারেক্ট হবে বলেন তো, লালটা কারেক্ট হবে না কোনটা কারেক্ট হবে? লাল লাল। স্যার সবুজ সবুজ। সবুজ না, না। সবুজ, এটাই হচ্ছে থিওরি, প্রতিসরণের থিওরি। প্রতিসরণের থিওরিটা কি, এক নম্বর থিওরি হচ্ছে কি, যে আবর্তন যখন আলো রশ্মি যখন হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন প্রতিসরণের পর, মানে বায়ু থেকে পানিতে প্রবেশের পর অবিলম্বের কাছে চলে যাবে, ঘন মাধ্যমে কাছে থাকবে, মনে রাখবেন, ঘন মাধ্যমে কাছে থাকবে। ঠিক এর উল্টা কথাটাই বলা হয়েছে, যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। মানে এটা যেমন এই ডিরেকশনে কারেক্ট, আবার এই ডিরেকশনে এটা কারেক্ট। যদি আমরা উল্টা দিক থেকে আঁকি, যদি আমরা বলি এই দিক থেকে আলোটা যদি যায়, যদি আলোটা এদিক থেকে যাইতো এই কোণে, তাহলে কোন দিকে প্রতিফলিত হতো বলেন তো, এই যে এদিকে সরে যেত, কোন এদিকে যাইতো। আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন? স্যার সব বুঝছি,
সব বুঝছি, ক্লিয়ার ভাবে বুঝছি স্যার। আলিয়ান সব বুঝতে পেরেছে, অন্য বাকিরা কি সবাই বুঝতে পেরেছে? দ্বিতীয় যেটা বললেন স্যার উপরের দিকে গিয়ে যে স্যার সরে গেছে এই জিনিসটা একটু আচ্ছা, এটা আবার বলতেছি, মানে আলোর প্রতিসরণের দুইটা সূত্রই একই জিনিস, দুইটা সূত্র একই সূত্র। প্রথম প্রতিসরণের 1 নম্বর সূত্রেই দুইটা ভাগ। 1 নম্বর সূত্রের প্রথম ভাগটা কি, যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে ঢুকবে তখন যেই পথে যাওয়ার কথা সেই পথে যাবে না, অবিলম্বের কাছে চলে যাবে। আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন এই যে পথে যাওয়ার কথা ছিল সেই পথেই যাবে না, এটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এদিকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই পথে যাওয়ার কথা সেই পথেই যাবে না, যাবে কোথায়, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখেন এই রশ্মিটা কিন্তু যাওয়ার কথা ছিল এইদিকে, এদিক দিয়ে যায় নাই, গেছে কোন দিকে, এদিক থেকে। তো এই যে এদিকে গেল, এটা কি অবিলম্বের কাছে গেল না অন্য কোনো? দূরে গেছে স্যার। দূরে গেছে, রাইট। মানে ঘন মাধ্যম থেকে যখন হালকায় গেছে তখন দূরে গেছে, আর হালকা থেকে যখন ঘনতে আসছে তখন অবিলম্বের কাছে চলে আসছে। বলেন বুঝেন নাকি? স্যার লালটা মুছে ফেলেন, অনেকে কনফিউজ হয়ে যাবে স্যার। বুঝি না, আবার বলেন। লালটা, লাল লাল চিহ্নটা মুছে ফেলেন। এই লালটা না এই লালটা? এর নিচে লালটা। এই দুইটাই লাল, আমি কি করছি? গোল, এই দুইটা লাগিয়ে গেছে কি গোল গোল লাগে আছে। আলোটা যাওয়ার কথা ছিল এইদিকে কিন্তু যায় নাই, গেছে এইদিকে, এইদিকে মানে দূরে সরে গেছে। আবার এই আলোটা এদিক থেকে এসে যাওয়ার কথা ছিল কি এইদিকে, যায় নাই, কোথায় গেছে, এদিকে আসছে, মানে কাছে চলে আসছে, অবিলম্বের কাছে চলে আসছে। বুঝছেন? স্যার আমি আগে থেকে বুঝছি, আমি স্টুডেন্ট পড়াই তো কিছুটা তাই? ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আলোর প্রতিসরণের 1 নম্বর সূত্র বুঝলাম। 1 নম্বর সূত্রের দুইটা পার্ট কি, হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছে চলে আসবে, মনে রাখবেন ঘনতে গেলে কি শীতে জমে যায়, কাছে চলে আসে। আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হয়, প্রসারিত হয়ে যায়, মানে কি দূরে সরে যায়। আর জীবনে বলবেন না স্যার। পরীক্ষা হলে কি মনে মনে নাই যে হালকা থেকে, কিন্তু বুঝছি ঘটনা মনে আছে কিন্তু মাথার ভিতরে রিভার্স হয়ে আছে। হালকা থেকে ঘনতে গেলে কেন জানি মনে হচ্ছে দূরে সরে যায়, নাকি ঘন থেকে হালকাতে গেলে কাছে চলে আসে, এটা আপনার মাথায় আসতেছে না। আপনি জানেন বিষয়টা, বুঝেন, সবই বুঝেন, কিন্তু মাথায় আসতেছে না যে কোনটা করবে, প্রথমটা না দ্বিতীয়টা। তাই মনে রাখার উপায় কি, মনে করার উপায় কি? মনে করার উপায় যে আমি এই কথাটা বলছি যে শীতের কথাটা, এটা মনে করবেন, তাহলে দেখবেন মনে পড়বে। কি মনে করবেন জানেন? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার আপনি লাস্ট পয়েন্ট বলাতে আমার জন্য অনেক সহজ হয়েছে, এই শীতের ব্যাপারটা বলাতে। মানে আমিও প্রায় সময় আচ্ছা, আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আগের চেয়ে ভালো শোনা যাচ্ছে না খারাপ শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। আগের চেয়ে ভালো না খারাপ? আগের চেয়ে ভালো শোনা যাচ্ছে না খারাপ শোনা যাচ্ছে? অন্য একজন বলেন তো। হ্যাঁ ভাই, আগের চেয়ে ভালোই লাগতেছে, মানে আগের চেয়ে ভালোই লাগতেছে, মানে অবস্থা বাড়ছে, অবস্থা বাড়ছে, মানে পোলাইট পোলাইট লাগছে, একটু শান্ত আগের চাইতে কণ্ঠটা এখন একটু গাঢ় হয়েছে স্যার, ভালো এবং ভালো লাগছে। শান্ত শান্ত পোলাইট। শান্ত, পোলাইট, কাম এন্ড কোয়াইট, শান্ত এবং পোলাইট। আচ্ছা, এখন হচ্ছে ওই ইয়ারফোন ইউজ করাতে আমাকে একটু চিৎকার কম দিতে হচ্ছে, যার কারণে আমি খুব স্মুথলি কথা বলতে পারছি। এখন আমার আমি বলছি যে আপনি যে লাস্ট পয়েন্টটা বলছেন এটা আমার জন্য খুব ভালো হয়েছে। ও হ্যাঁ, যখন হালকা থেকে ঘন থেকে হালকায় বের হয়ে যাব তখন কি হবো, গরমে প্রসারিত হয়ে যাব। আবার হালকা মাধ্যম থেকে যখন ঘনতে আসবো, ঘন মানে কি, জমাট বাঁধানো, আঠালো, শীত, শীতে কি হয়, কাছে চলে আসে। এখন মনে থাকবে। এই পয়েন্টটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় সূত্রটা কি জানো? দ্বিতীয় সূত্রটা হচ্ছে সাইন আই, আপনারা কি সাইন কস টেন সেক কোসেক এগুলো মনে আছে? ত্রিকোণমিতির ক্লাস 9 পড়েছিলেন। এই যে আই এর মানটা, এটা দেখেন প্রতিফলনের সময় কি ছিল, আই সমান সমান আর এরকম ছিল, তাই না? কিন্তু এই প্রতিসরণের সময় এই আই সমান সমান আর এটা বলা যাচ্ছে না। বলা যাচ্ছে? বলেন।
যখন হালকা পাতলা একজন কেউ মিউট করে নেই, মিউট করেন, আলিয়াস ভাই একটু মিউট করেন। আচ্ছা, এই প্রতিসরণের সময় কিন্তু এটা এটা বড় ছিল, ধরেন এটা 45 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে বলেন তো? এটা হবে ধরেন 30 ডিগ্রি। তার মানে প্রতিসরণের সময় আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান বলা যাবে না। তাহলে কি বলা যাবে? বলা যাবে যে এই সাইন আই, সাইন মানে 30 ডিগ্রি ছিল সাপোজ, আপতন কোণটা 45 ডিগ্রি ছিল সাপোজ, এটাকে যদি আমি সাইন লিখি, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আর প্রতিসরণ কোণ সাপোজ 30, সাইন 30 ডিগ্রি, এটার মান কত? 0.5 মানে হাফ। 2 নম্বর সূত্র, প্রতিসরণের 2 নম্বর সূত্রটা বলেছে সাইন আই এর অনুপাত এবং সাইন আর এর অনুপাত হবে একটা নির্দিষ্ট সংখ্যা যার নাম হচ্ছে মিউ। এটাকে একটা গ্রিক সংখ্যা, তার নাম হচ্ছে মিউ। মিউ, ঠিক আছে? মিউ, মিউ মানে কি? মিউ মানে হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক মিউ যদি বেশি হয় মানে কি? প্রতিসরণাঙ্ক বেশি মানে কি? আলো বেশি পরিমাণ প্রতিসরিত হবে, মানে কি বেশি দূরে বা কাছে সরে আসবে, মানে কি বেশি দূরে বা কাছে সরে যাবে। এটা কিন্তু আপনারা বইয়ে পাবেন না, এক লাইনে। বইয়ে কি আছে? প্রতিসরণাঙ্কের সংখ্যা দেওয়া আছে, কিন্তু যদি আপনাকে বলে দেওয়া হলো যে হীরকের প্রতিসরণাঙ্ক 2.4, কাচের প্রতিসরণাঙ্ক 1.3333, বাতাসের প্রতিসরণাঙ্ক 1.001, এখন বলেন এই তিনটার মধ্যে তিনটাতেই যদি আলো এসে পড়ে, তো পানির প্রতিসরণাঙ্ক 1. মনে করেন বলে গেছি আমি, ধরুন 1.24। এখন যদি আপনাকে বলা হয় যে একটা গলিত কাঁচ আছে এক পুকুরে, আর এক পুকুরে আছে গলিত হীরক, আর এক পুকুরে আছে শুধু বায়ু, আর এক পুকুরে আছে কি বায়ু, পানি, হীরক, কাঁচ, এই চারটা উপাদান চারটা পুকুরে বা চারটা জারে আমি বন্দি করে রাখছি। এখন বলা হলো উপর থেকে লেজার লাইট ধরা হলো, এই চারটার মধ্যে কোনটাতে আলো বেশি পরিমাণ অবিলম্বের কাছে চলে আসবে? আনসারটা কি হবে কেউ একজন বলেন তো? বুঝিনি লাস্টেরটা। হীরকের প্রতিসরণাঙ্ক মিউ হচ্ছে 2.4, কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.3, পানির প্রতিসরণাঙ্ক আমি ভুলে গেছি, ধরে নিলাম 1.24, এটা মনে হয় গ্লিসারিনের মধ্যে 1.24। আচ্ছা লিখলাম, তারপরে ধরে নিলাম গ্লিসারিন, গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক ধরে নিলাম 1.11। এখন এই চারটা পাত্রে এইরকম চারটা পদার্থ আছে। এখন যদি বলা হয় আলোক রশ্মি বাতাস থেকে এসে বা মহাশূন্য থেকে এসে এই চারটা পদার্থের মধ্যে যদি পড়ে, কোন ক্ষেত্রে আলো বেশি পরিমাণ ডাইভার্ট হবে, বেশি পরিমাণ অবিলম্বের কাছে চলে আসবে? এই চারটার মধ্যে কোনটাতে হবে? স্যার হিরোকে স্যার হবে। হীরকে হবে, কারণ এর প্রতিসরণাঙ্ক বেশি। এই লাইনটি আমি এখানে লিখেছি যে আপার চিহ্ন মানে কি উপর দিকে, ঊর্ধ্ব দিকে তীর চিহ্ন মানে কি পরিমাণ বেশি। তো প্রতিসরণাঙ্কের মান যদি বেশি হয় তাহলে অবিলম্ব থেকে বেশি দূরে সরে যাবে, অথবা ভিতরে ঢুকলে অবিলম্বের বেশি কাছে চলে আসবে। যেমন হীরকের প্রতিসরণাঙ্ক বেশি বলে কি হয়? হীরকের ভিতরে বেশি কাছে চলে আসে। এখন আমরা যদি বলি এই প্রশ্নের সাথে মিলিয়ে আরেকটা প্রশ্ন, ও না, এটার সাথে ওইটা বুঝতে গেলে যে হীরক কেন জ্বলজ্বল করে, এটা বলতে গেলে আপনাকে বোঝাইতে হবে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই দুটো জিনিস বোঝাইতে হবে। বোঝাই ফেলি, আমার প্রতিসরণ শেষ, প্রতিফলন শেষ, প্রতিসরণ শেষ। এখানে আমরা কি বুঝলাম? যে সাইন আই এবং সাইন আর এর যে অনুপাত, সেটাকেই বলা হয় কি প্রতিসরণাঙ্ক। এটা কিভাবে বের করা হয়? আমি প্রথমে এই আপতিত রশ্মিটাকে কোণটা মাপবো, আর সরে যাওয়ার পরে অবিলম্বের কত দূর দিয়ে গেছে সেই কোণটা মাপবো, সেই কোণটাকে ক্যালকুলেটর দিয়ে সাইন আই বসাবো, সাইন 45 ডিগ্রি আসতে কত 1/√2 ডিভাইডেড বাই সাইন আর এর মান বের করবো, এটার মান হচ্ছে 0.5 মানে 1/2। এইটার যে মানটা এটাই হচ্ছে মিউ, মিউ সমান সমান এটা।
এটা কত ভাগ গুণ করে উল্টা যাবে 1/√2 ইনটু 2/1 সমান সমান কি এই 1 এ 1 এ কাটা এই 2 এর মান কত 2 কে লেখা যায় √2 ইনটু √2 লেখা যায় এই 2 কে আর এই √2 টা কি লেখা যায় শুধু root এই একটা রুটটা একটা রুট কাটা এটার মান হয় কি অনলি √2 এর মিউ এর মানটা সে √2 √2 মানে কি 1.4142 এখন মনে পড়ছে এই পানির হচ্ছে 1.4142 পানির প্রতি শতাংশ 1.4142 তাহলে এই যে 1.4142 এটা কি পানির প্রতি শতাংশ মানে কি পানির মধ্যে যদি আলো আসে তাহলে 45 ডিগ্রিতে আসলে সে 30 ডিগ্রিতে বের হয়ে যাবে এটাই হচ্ছে কি পানির প্রতি শতাংশ দিয়ে বোঝা যায় এখন যদি আপনাকে বলে দেওয়া হয় কাচের প্রতি শতাংশ হচ্ছে 1.3 তাহলে কি বুঝবেন তাহলে বুঝবেন যে পানির চেয়ে কাচের প্রতি শতাংশ একটু কম তার মানে কি হবে তার মানে এখানে 45 ডিগ্রিতে আসলে সে 30 ডিগ্রিতে আসবে না একটু কম ডাইভার্ট হবে সে হয়তো এখানে এদিক দিয়ে যাবে মানে 34 ডিগ্রি হবে এটা যদি বলা হয় গ্লিসারিনের প্রতি শতাংশ আরো কম 1.11 মানে কি তার ডাইভার্ট করার এবিলিটি আরো কম মানে এদিক দিয়ে যাবে না সে আরো কাছ দিয়ে যাবে যে যেদিকে যাওয়ার কথা ছিল তার এই যে এখান দিয়ে যাবে তখন এই যে কোনটা হবে কত ডিগ্রি এই 45 এর কাছাকাছি হবে হয়তো 41 ডিগ্রি হবে যদি আমার হয়তো প্রতি শতাংশ 1 যেমন বায়ু স্পষ্ট বায়ু একদম স্বচ্ছ বায়ুর প্রতি শতাংশ হচ্ছে 1 বিশুদ্ধ বায়ুর প্রতি শতাংশ 1 তার মানে কি বিশুদ্ধ বায়ুতে যদি আলো এসে পড়ে তাহলে কোনো প্রতিসরণই হয় না কথার কথা ধরে নিলাম আমরা তাহলে কি হয় তাহলে এই যেদিক দিয়ে আসার কথা সেদিক দিয়েই চলে যাবে কারণ sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি সমান সমান 1 ত্রিকোণমিতি না বুঝলে এটা বোঝা একটু কঠিন হয়ে যাবে তো মোটামুটি আমরা বুঝতে পারছি কিনা যে প্রতিসরণাঙ্ক জিনিসটা কি এটা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র এটাকে বলা হয় কি জানেন স্নেলের সূত্র বিজ্ঞানী স্নেল অর্থ কি বলেন তো শামুক তাই না এটা হচ্ছে শামুকের সূত্র বিজ্ঞানীর নাম হচ্ছে স্নেল এটা হচ্ছে স্নেলের সূত্র কি প্রতিসরণাঙ্ক মিউ সমান সমান sin i ডিভাইডেড বাই sin r এটা হচ্ছে প্রতিসরণের 2 নম্বর সূত্র এটাকে স্নেলের সূত্র বলা হয় কারো কোনো প্রশ্ন আছে স্যার আগে কি প্রতিফলিত রূপ না আই প্রতিফলিত হচ্ছে রূপ না আই হচ্ছে আপতিত রশ্মি আর আর হচ্ছে প্রতিসরিত রশ্মি প্রতিসরিত তাহলে প্রতিফলনের ক্ষেত্রে কি ব্যবহার করব কোনটা ব্যবহার করব প্রতিফলনের ক্ষেত্রে সাইন ইউজ করা যাবে না আর প্রতিফলনের ক্ষেত্রে এই মিউ শব্দটার কোনো অস্তিত্ব নাই প্রতিফলনের ক্ষেত্রে ডাইরেক্ট আই সমান সমান আর মানে 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি সেটা যে কোনো মাধ্যমে হোক যেই মাধ্যমে হোক একটা আয়নাকে যদি আমি পানির ভিতরে রাখি তাহলে সে 45 ডিগ্রিতে এসে 45 এ যাবে আয়নাকে যদি আমি গ্লিসারিনের ভিতরে ডুবিয়ে দেই তাহলে 45 ডিগ্রিতে আসলে সে 45 ডিগ্রিতেই যাবে একদম ক্লিয়ার ধন্যবাদ স্যার আচ্ছা ধন্যবাদ কার কোনো প্রশ্ন আছে নাই বোধহয় আমরা একটু আগাই তাই না অনেক 12টা বেজে গেছে আমরা 10 মিনিট পড়াবো চাউল বলতে শেষ করে ফেলেন বেশি বিস্তারিত বলার দরকার নেই স্যার শেষ করে ফেলবো তাহলে আর নাই বলি যেহেতু আজকে শেষ হবে না আলোক বিজ্ঞান অনেকগুলো টপিক নিয়েছিলাম আজকে একটু ডিস্টার্ব হয়েছে ক্লাস শুরু করতে হয়েছে সেক্ষেত্রে আমি মনে হয় যে আর আজকে আর না বলি সালিম ভাই কি আছেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই আছি তো ভাই ক্লাস শেষ করে দিলাম আপনি না 10 মিনিট ক্লাস নিতে চাইলেন 12টা বেজে গেছে আচ্ছা একটু 10 মিনিট ক্লাস নেই নেন ভাই আপনার ক্লাস সবাই খুব উপভোগ করতেছে এটা তো স্টুডেন্টও ভালো আপনি নেন না কেন ভাই কোনো কথা হ্যাঁ ভাই সিরিয়াসলি ক্লাস নিয়ে ঘরে থাকবো ঠান্ডা মাথায় 10টা মিনিট নেন কপালের ঘরে থাকতে হইল না ঠিক আছে আপনি যেহেতু বলেন আর 10 মিনিট এখন কথা বলবো সংকট কোণ কি আপনাদের বইয়ে দেখবেন প্রতিফলন প্রতিসরণের অনেক দূরে গিয়া সংকট কোণ দেওয়া তারপরে এই যে এইচএসসি এর বিজ্ঞান বইটা যদি আপনারা দেখেন দেখবেন এখানে আলোর ব্যতিচার দেওয়া তারপর ব্যতিচারের পরে ইয়ং এর ব্যতিচার পরীক্ষার ডিচির পরীক্ষা এগুলো তো আপনাদের লাগবে না ব্যতিচারের শর্ত দুইটা দৌড়ার প্রস্থ দৈর্ঘ্য ব্যবধান আলোর অপবর্তন কি অনেক পরে গিয়া হয়তো আরেক অধ্যায়ে গিয়া আপনাকে দিচ্ছে কি যে সংকট কোণ কি আর কোন অভ্যন্তরীণ প্রতিফলন কি কারণ যারা বই লিখছে তারা তো আপনার বিসিএস এ চিন্তা করে ইন্টারমিডিয়েটের বই লেখে নাই তাই না তাহলে এই যে টপিক গুলো যেটা একটার সাথে একটা সরাসরি রিলেটেড
সেগুলাকে একটার সঙ্গে আরেকটা আলোচনা করা হচ্ছে ইম্পর্টেন্ট, যেন আপনি সহজে বুঝেন। সেটা তো ইন্টারমিডিয়েট বইয়ে নাই। এই জন্য আপনার দরকার এমন একজন যে আসলে বুঝে কোনটার সাথে কোনটা রিলেটেড। এবার আমি যদি বলি যে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি প্রতিসরণের সাথে খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তাহলে আপনার জন্য এখন বুঝতে সহজ হবে। কিন্তু কালকে যদি আপনাকে বোঝাইতে যেতাম সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাহলে আপনি কিন্তু আর বুঝতেন না। তাহলে এখন বোঝাই ফেলি। একটা হচ্ছে সংকট কোণ, আর একটা হচ্ছে কি প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ আভ্যন্তরীণ। আচ্ছা, এটা জিনিসটা কি? মনে করেন, স্যার এত ডিস্টার্ব করলাম। বলেন আলী আসগর বলেন। বলতে চাচ্ছি যে ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। সরি স্যার, আমার একটু কাজে পড়ে গেছি, আমি লিভ দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ। আলী আসগর। আচ্ছা, মনে করেন স্ট্রেট লাইন একটা, এটা হচ্ছে সাপোজ ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। এই লালটা কি আছি বলেন তো? অবিলম্ব। অবিলম্ব, রাইট। আমি সবুজটা দিয়ে কি মনে করেন ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে গিয়ে পড়ে, তখন কি হয়? সেই বরাবরই যায় নাকি কাছে আসে না দূরে যায়? দূরে যায়। দূরে যায়, মানে কি এদিক দিয়ে যাবে, তাই না? এরকম না জি। ঘটনাটা? ঠিক জি না? স্যার। আচ্ছা, যদি আরেকটু উপরে তুলি তাহলে কি হবে বলেন তো? আরো দূরে সরে যাবে, এরকম না? জি। আচ্ছা, তো আরেকটু উপরে তুলি, নিশ্চয়ই কোন না কোনো আপতন কোণ আছে যার জন্য আলোটা একদম এই বিভেদ তল বরাবর যাবে, আছে না? এটা হচ্ছে আমার বিভেদ তল। আর এই কোণে আসার কারণে, সাপোজ আমি বললাম যে এই কোণে আপতিত হওয়ার কারণেই সে কি করলো? প্রতিসরণের পর একদম বিভেদ তল ঘেঁষে চলে গেল। তাহলে এই যে কোণটা, এটার নাম কি? ঘটনা কি কল্পনা করতে পেরেছেন? আলোটা যখন এই অ্যাঙ্গেলে পড়ে তখন সে কি হয়? একদম দুইটার লেয়ার, দুইটার ইন্টারফেস ঘেঁষে চলে যায়। বুঝতে পেরেছেন? বুঝেন হ্যাঁ নাই ভাই। কি? বুঝেন নাই কি? কেউ নাই, সবাই বুঝতে পেরেছেন? সেমন্তি আছেন? জি স্যার, আছি। ঘটনাটা কি বুঝতে পেরেছেন কি ঘটেছে? জি স্যার, আমি বুঝতে পেরেছি। বাট স্যার আরেকবার যদি একটু লাস্টের পার্টটা রিপিট করেন আমার জন্য একটু সুবিধা হতো স্যার। আবার বলছি, আমি একটু আগে যখন প্রতিসরণের সূত্র বলেছিলাম তখন বলেছিলাম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। মানে এই যে প্রথম এক নাম্বারটা আঁকলাম, এইটা এই বরাবর গিয়ে চলে যাওয়ার কথা ছিল এই ডট ডট বরাবর, তো ডট ডট বরাবর যাবে না, যাবে কোন দিকে? অবিলম্ব, এটা অবিলম্ব থেকে দূরে সরে এদিক দিয়ে চলে যাবে। আবার সেকেন্ড রশ্মিটা কি হবে? আরেকটু উপরে তোলার কারণে এদিকে না গিয়ে আরেকটু নিচে নেমে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলে আলোটা যদি ঘনমাধ্যম থেকে এসে পড়ে তাহলে সে আর বাতাসের মধ্যে চলে যাবে না। সে করবে কি? একদম বাতাস আর এই পানির যে বাতাস এবং পানির যে লেয়ারটা আছে একদম লেয়ার ছুঁয়ে ছুঁয়ে যাবে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি জানেন? সংকট কোণ। সংকট কোণ। এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, সরি,
এটা বলা হয় থিটা সি, সি ফর ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল থিটা সি মানে কি? সংকট কোণ। তাহলে আমরা কি বুঝলাম? সংকট কোণ মানে কি? যে কোণে আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় যে কোণে আপতিত হলে সে একদম দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাকেই বলা হয় কি? সংকট কোণ। বুঝতে পেরেছেন? যে কোণে ঘনমাধ্যমের ভিতরে যেই কোণে আপতিত হলে প্রতিসরণের পর আর হালকা মাধ্যমে চলে যায় না, সে ঘনমাধ্যম আর হালকা মাধ্যমের ইন্টারফেস ছুঁয়ে ছুঁয়ে যায়, সেটাকেই বলা হয় সংকট আপতন কোণ। হ্যাঁ, আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি ছোট হ্যাঁ, করে। সংকট কোণ এক প্রকার মানে আপতন। হ্যাঁ, মানে হ্যাঁ, বলো। আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেটাই। হ্যাঁ, এটা বলা যায়, এভাবেও বলা যায়। থ্যাংক ইউ। এখানে প্রতিসরণ কোণটা কত বলো তো? এই যে এটা, এই যে গেছে, এটা কি 90 ডিগ্রি, আর এটা কি সাপোজ এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি এমন হয় যে 60 ডিগ্রিতে আপতিত হলেই এই প্রতিসরিত রশ্মিটা একদম দুইটা লেয়ারের মাঝখান দিয়ে চলে যায়, আর দুইটা লেয়ারের মাঝখান দিয়ে গেলে এই অবিলম্বের সাথে এই লেয়ারের মধ্যবর্তী কোণ কি? এটা বড়টা কোণটা কি? 90 ডিগ্রি না? অর্থাৎ যেই কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণটাকেই বলা হয় সংকট কোণ। কারো কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে আমরা সংকট কোণ বেশি বুঝে ফেলেছি। এবার আমরা একটু বুঝি যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন যখন আমরা বুঝবো, তখনই কিন্তু আমরা হীরক বা ডায়মন্ড বুঝবো, তাই না? আচ্ছা, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা আমরা একটু বুঝি। আভ্যন্তরীণ মানে কি? ভিতরে ভিতরে, নিজেদের ভিতরে। আর প্রতিফলন মানে কি? প্রতিফলন, নট প্রতিসরণ। এটা কিন্তু ছিল প্রতিসরণ, কিন্তু এখন আমরা চলে আসছি কোথায়? প্রতিসরণ থেকে আবার প্রতিফলনে চলে আসছি। এটা কেমন? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে এই সংকট কোণের চেয়ে বেশি মানে আপতিত হয়। আচ্ছা, যদি সংকট কোণের চেয়ে বেশি মানে আপতিত হয় তাহলে কি হতে বলেন তো? ধরেন এইখানে এই যে কোণে আপতিত হইলো, এই দিক থেকে আপতিত হইলো, এখন কি ঘটবে বলেন তো? যদি নিচ দিয়ে যাইতো তাহলে তো এই নিচ দিয়ে যদি যাইতো তাহলে তো বায়ুর মধ্যে প্রতিসরিত হইতো, কিন্তু এখন এই সংকট কোণে আপতিত হইলে 90 ডিগ্রিতে ঘেঁষে গেছে। এখন সংকট কোণের চেয়েও বেশি ডিগ্রি কোণে, এই বড় কোণ সংকট কোণের চেয়েও বেশি, সংকট কোণ ছিল 60 ডিগ্রি, এটা সাপোজ 70 ডিগ্রিতে আপতিত হইলো। এখন কি ঘটবে বলেন তো? কারো ধারণা আছে কি ঘটবে? স্যার প্রতিফলিত হবে। স্যার ওটা কি নিচ দিয়ে যাবে? ঘনর দিকে ধাবিত হবে। রাইট, গণমাধ্যমে প্রতিফলিত হবে। রাইট, এই যে দেখেন, নিচ দিয়ে যাবে এটা। এই যে এই কোণে প্রতিফলিত হবে ঘন মাধ্যমে। তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি হবে বলেন তো? স্যার এটা 60 ডিগ্রির মতো হয়ে যাবে। কেন? এটা তো 30 70 ডিগ্রি ডিগ্রি। ছিল না, এটা 70 ডিগ্রি ছিল। উপর থেকে মানে হচ্ছে ওই বিভেদ তল থেকে 30 ডিগ্রি। হ্যাঁ, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি না, না এটা 30 ডিগ্রি না, এটা 20 ডিগ্রি। ও হ্যাঁ হ্যাঁ 70 তো 20 ডিগ্রি। মোট তো 70, মোট তো 70 90, ডিগ্রি। এই মোট হচ্ছে 90, এটা 20। এটা আমার জানা দরকার নাই, এটা তো আমার জানা দরকার নাই। আমার কোনটা? এই অবিলম্ব, এটা অবিলম্ব। অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে আমার প্রতিফলন কোণ, এটা হবে 70 ডিগ্রি। এই 70 ডিগ্রি আর এই 70 ডিগ্রি সমান হবে, কারণ কি? আই সমান সমান আর। এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। আচ্ছা স্যার। প্রতিফলনের সূত্র সবসময় আই সমান সমান আর, সেটা আয়নার মধ্যে প্রতিফলিত হোক আর আয়না ছাড়া, কোনো কারণ ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই যদি নিজের মধ্যে প্রতিফলিত হয়, মানে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়, তারপরেও কিন্তু এই আই সমান সমান আর। আপনারা কি কখনো খেয়াল করেছেন পানির মধ্যে তাকালে, পানিতে তাকালে ওই দূরে আয়নার পানির লেয়ারটা আয়না হয়ে যায়? কখনো খেয়াল করেছেন? পানি তো কাঁচ না, পানি নিচে তো সিলভার দেওয়া নাই, পানি তো আয়না না, কিন্তু পানির লেয়ারটা অনেক সময় আয়নার মতো দেখা যায়। পানিতে তাকালে আপনি দূরের আকাশ দেখতে পান, গাছ দেখতে পান, কেন? এটাই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাই। যদি জিজ্ঞেস করা হয়, প্রশ্ন আসে, হীরক কেন জ্বলজ্বল করে, হীরক কেন উজ্জ্বল দেখা যায়? এই যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই। কিরকম? আমি একটু এঁকে দেখাই। ধরেন এটা একটা হীরক, এটা একটা ভাঙ্গা হীরকের টুকরা।
ঠিক আছে, এটা ভাঙা হীরকের টুকরা। সাপোজ মনে করেন আলো একবার এদিক দিয়ে ঢুকেছে, একটা আলো এদিক দিয়ে ঢুকেছে, লেজার লাইট আপনি দিয়েছেন, এখানে একটা অবিলম্ব ছিল, এটা কি হবে বলেন তো? সে অবিলম্বের কাছে চলে যাবে, একবার এদিক দিয়ে চলে যাবে, চলে যাওয়ার পর সে বের হয়ে যাবে না, বারবার এরকম ভিতরে ভিতরে নিজের ভিতরে এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকবে। এর প্রতি সরণাঙ্ক অনেক বেশি, তো এই জন্য সে বারবার একে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটাবে। এর কারণে কি এই একটা আলো আপনি দিয়েছেন, একটা লেজার লাইট, কিন্তু সে আলোটা ভিতরে বারবার ভিতরে অনেকবার কোটি কোটি বার প্রতিফলিত হয়ে আপনি দেখবেন কি পুরো হীরকটা একটা বাল্বের মতো ফুটে উঠেছে, বাল্বের মতো জ্বলে উঠেছে। এই জন্যই এটাই হচ্ছে হীরকের উজ্জ্বল হওয়ার কারণ। পারবেন না পরীক্ষায় আসলে লিখতে? জি স্যার। যদি বলা হয় অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে, স্যার সেম পুনর্বিতরণ Same. করছিলেন। এরকম কাজে লাগে। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারটা কেমন থাকে? অপটিক্যাল ফাইবার অনেকগুলো লেয়ার থাকে। অনেকগুলো লেয়ার, সমুদ্র আছে, এটা পানি, সমুদ্রের নিচে এটা একটা অপটিক্যাল ফাইবার মনে করেন। অপটিক্যাল ফাইবারের ভিতরে কি ঘটে বলুন তো? এই আলোটাকে এমন ভাবে নিক্ষেপ করে দেওয়া হয়, প্রথমে কি থাকে, মোবাইল ডিজিট, কম্পিউটারের বাইনারি ডিজিট, যে আমার কম্পিউটার থেকে 10101010 এগুলো ছিল, এগুলোকে আমি মডুলেটর দিয়ে একটা যন্ত্র দিয়ে মডুলেটিং করে কি করেছিলাম, এটাকে এই ইলেকট্রনিক্যাল সিগন্যালটাকে আমি প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে কারেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করেছি। তারপর সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমি কি করেছি জানেন? লাইট সিগন্যালে কনভার্ট করেছি, মানে আলোতে রূপান্তরিত করেছি। এখন এই আলোটাকে আমি সাপোজ এটা এটা আমেরিকা থেকে এখানে বাংলাদেশ, এই আমেরিকা থেকে আমি বাংলাদেশে আলোটাকে পাঠিয়ে দিব সমুদ্রের নিচ দিয়ে। কিভাবে বলুন তো? এই যে এরকম অপটিক্যাল ফাইবার দিয়ে। অপটিক্যাল ফাইবার কি জিনিস? অপটিক্যাল ফাইবার হচ্ছে দর্শনীয় তন্তু, দর্শন তন্তু। কেন এরকম নাম, তন্তু কেন নাম হইলো? কারণ খুব চিকন, সরু সরু চিকন চিকনিয়া, এরকম কোটি কোটি চিকন চিকন, চিকন মানে অনেক চিকন, কলমের চেয়ে চিকন দেখা যায় না, একদম আঙ্গুলের চেয়ে চিকন তো অবশ্যই, চুলের মতো, চুলের একটু মোটা মনে করেন, খুব চিকন চিকন ফাইবার আঁশ, তোলার মতো আঁশ, এবং কোটি কোটি চিকন চিকন ফাইবারকে একসাথে জট বেঁধে একটা বান্ডিল করা হয়। এরকম মোট অপটিক্যাল ফাইবারের এটা বড়ই থাকে, কিন্তু এর ভিতর দিয়ে কোটি কোটি অপটিক্যাল ফাইবার যায়। বুঝতে পারছেন? স্যার একটা কথা। হ্যাঁ বলুন। স্যার আমাদের বাসা বাড়িতে ব্রডব্যান্ডের জন্য যে অপটিক্যাল ফাইবার কালো তার গুলো ইউজ করা হয়, ওটার ভিতরে যেটা থাকে এই সমুদ্রের নিচেও কি একই রকম থাকে? না 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 না, সমুদ্রের নিচে থাকে অপটিক্যাল ফাইবার, আর আমাদের বাসায় যেটা সেটা অপটিক্যাল ফাইবার না। না আমাদের ক্যাট বাসায় থাকে, বাট হচ্ছে অপটিক্যাল ফাইবারেরও থাকে কিছু, ওই যে ভাঙলে একদম শক্ত হয়ে ভেঙে যায়, ভিতরে একদম সূক্ষ্ম এক্স্যাক্টলি ভেঙে দেখি নাই। আপনি ক্যাট 6 বলেছেন না, ক্যাটাগরি 6? হ্যাঁ 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 হ্যাঁ, আগে ওইটা ছিল না, ক্যাট ক্যাট 5 চলতো। হ্যাঁ ক্যাট 5 ক্যাট 6 ছাড়াও এক ধরনের কালো রকমের তারটা অনেক শক্ত, ওরা বলে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমি এটা ভেঙে দেখেছি, ভিতরে একদম সরু কাঁচতন্তুর মতো। ভিতরে কি কাঁচের মতো থাকে, স্বচ্ছ কিছু থাকে? জি জি, স্বচ্ছ কিছু থাকে। তাহলে হয়তো একদম। অপটিক্যাল ফাইবার, আচ্ছা আচ্ছা, হয়তো তাহলে অপটিক্যাল ফাইবার ইদানিং ইউজ করে, আগে ছিল না বোধহয়। হ্যাঁ তো আমি যেটা ছিল। জানি, কালো তার যেগুলো আসছে আমাদের বাড়িতে, ইন্টারনেটের তারগুলো, এগুলোতে এখনো বাংলাদেশে এগুলা অপটিক্যাল ফাইবার ইউজ করে না। অপটিক্যাল ফাইবার তো অনেক দামি। যেটা ইউজ করে সেটা হচ্ছে এই কোএক্সিয়াল কেবল, নাম শুনেছেন? কোএক্সিয়াল কেবল। জি 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 জি। ক্যাট 6 টা হচ্ছে অ্যাকচুয়ালি কোএক্সিয়াল কেবল, দ্যাট ইজ নট অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার অনেক দাম, হিউজ দাম। আচ্ছা, এটা হচ্ছে কি, এর ভিতরে আমি যখন আলোক রশ্মিটা ছেড়ে দিলাম তখন কি হলো, আলোকটা এদিকে গেল, তারপর আবার প্রতিসরিত এদিকে গেল, তারপর এখানে প্রতিসরিত এখানে গেল, আবার প্রতিসরিত এখানে গেল, তারপর এখানে গেল, এভাবে কি কোটি কোটি বার প্রতিসরিত হয়ে হয়ে কি হচ্ছে, আলোটা এক দেশ থেকে আরেক দেশে চলে আসছে। এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। তাহলে অপটিক্যাল ফাইবারের সুবিধা কি? ঝড় বৃষ্টি পাবে না, পানির নিচ দিয়ে যেতে যাচ্ছে, ঝড় হোক, বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, যত কিছুই হোক, অপটিক্যাল ফাইবার কন্টিনিউয়াস ইন্টারনেট কানেকশন দিয়ে দিবে, তাই না? যদি আপনি চিনে থাকেন অপটিক্যাল ফাইবার কি, কোথায় ঘটে, তাহলে কিন্তু আপনি সুবিধা অসুবিধা দুইটাই বের করে ফেলতে পারবেন। ওই যে বলছিলাম, বিজ্ঞান মুখস্থ করার বিষয় না, একটা বুঝলে আপনি বাকিগুলো এমনি বুঝবেন। তাহলে কি বলেন, ঝড় বৃষ্টি একে ঝামেলা করতে পারে না। 2 নম্বর কি, কুয়াশা বা বজ্রপাত বা আকাশে যে তাড়িৎ চুম্বক তরঙ্গ,
অবলোহিত তরঙ্গ, ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট রে যে আসতেছে, অতিবেগুনি রশ্মি, এগুলোও সমুদ্রের নিচে অপটিক্যাল ফাইবারকে পায় না। তারপর মহাজাগতিক রশ্মি আছে না, অন্যান্য গ্রহ থেকে নক্ষত্র থেকে আগত যে বিকিরণ, কসমিক রে, এগুলা কি এই অপটিক্যাল ফাইবারকে ইন্টারফেয়ার করতে পারছে না। দেশে যুদ্ধ লাগলো, অপটিক্যাল ফাইবারের কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের সুবিধা, সে কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন গতিতে আলোর বেগে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে সে ডাটা ট্রান্সমিট করে যাবে। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সুবিধা। আরো সুবিধা আছে, যেহেতু এর সিকিউরিটি বেশি, যার ফলে এর ব্যান্ডউইডথ বেশি। ব্যান্ডউইডথ যেন কি ইন্টারনেটের স্পিড, এটা ব্যান্ডউইডথ কে আরেকদিন বলবো। এক কথায় ব্যান্ডউইডথ যেটা বেশি সেটা ইন্টারনেটের স্পিড বেশি। আচ্ছা, এগুলো হচ্ছে সুবিধা। তাহলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই সমুদ্রের নিচ দিয়ে যে নিব, হিউজ দাম, তো এটা হিউজ দাম। স্যাটেলাইটের যে অনেক অনেক বেশি দাম। তাহলে এটা একটা প্রবলেম। দেখেন আমাদেরকে যে বলা হয় গ্রামীণ ফোন ইন্টারনেট, গ্রামীণ ফোন ইন্টারনেট কিভাবে কিভাবে এই নরওয়ের সাথে বা আমেরিকার সাথে বা কানাডার সাথে বা আফ্রিকার সাথে কন্ট্যাক্ট করবে। আমার টাওয়ার, যেটা টাওয়ারের কানেকশন, টাওয়ার টু টাওয়ার, পিয়ার টু পিয়ার কানেকশন, আমি বাংলাদেশ থেকে টাওয়ার দিয়ে আমি হয়তো চিটাগাং পর্যন্ত কানেকশন দিলাম, বাংলাদেশের এরিয়ার ভিতরে আমি কানেকশন দিলাম, মোবাইল ফোন কল করছি। কিন্তু যখনই আমি এসে গ্রামীণ ফোন, একই টাওয়ারের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক দিয়ে আমি ইন্টারনেট ইউজ করছি। তাহলে এই ইন্টারনেট দিয়ে আমি কিভাবে আমি দেশের বাইরে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে পারি? ইন্টারনেট দিয়ে ফেসবুকে কেন মেসেজ দিলে আমি ইন্ডিয়ার লোকের সাথে কথা বলতে পারছি, তবে ফোন করলে কেন ডাইরেক্ট আমি ইন্ডিয়ার লোককে অ্যাক্সেস পাচ্ছি না? কেউ কি ভেবেছি কোনোদিন? ভাবিনি। কারণ হচ্ছে ইন্টারনেট হচ্ছে কি সারা বিশ্ব জুড়ে কানেক্টেড, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশ কানেক্টেড, জালের মতো। তাহলে এই কানেকশনটা কিভাবে হয়েছে? হয় এই অপটিক্যাল ফাইবার দিয়ে হতে হবে, অথবা স্যাটেলাইটের মাধ্যমে হতে হবে, অথবা ওভারহেড ওয়্যার, মাথার উপর দিয়ে যে তার যায়, সেই তারের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে কানেক্টেড হতে হবে। কিন্তু তারের মাধ্যমে তো কানেক্টেড হওয়া পসিবল না, কারণ যুদ্ধ লাগলেই ঝামেলা, যুদ্ধ লাগলেই শেষ। তাহলে একমাত্র সেভ উপায় হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। যেমন আমরা নাম শুনেছি যে কয়েকদিন আগে বাংলাদেশ CME-WE4, CME-WE4 4 নাম্বার CME-এর সাথে যুক্ত হয়েছিল। রিসেন্টলি বোধহয় CME-WE5 এর সঙ্গে যুক্ত হয়েছে বা হওয়ার কথাবার্তা চলছে এরকম। এটাতে যদি যুক্ত হয়, বাংলাদেশে ইন্টারনেট স্পিড অনেক বেড়ে যাবে এবং ইন্টারনেট আরো অনেক চিপ হয়ে যাবে। 1992 না কত সালে একবার, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন সারা বিশ্বে কিন্তু ওই 92 সালের দিকে ইন্টারনেটের প্রথম জোয়ারটা ঘটে। আমরা ফেসবুক ইউজ করা বাংলাদেশে জনপ্রিয় হয় কত সালে? 2009 সালে, 8-9 সালে। আর সারা বিশ্বে ইন্টারনেট এবং ফেসবুক, টুইটার, তারপর কি বলে ইউটিউব তো আবিষ্কারই হয়েছে 2004 সালে। কিন্তু ইন্টারনেট সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে কিন্তু 90-92 ওই সময়ে। কেন বলেন তো? কারণ সারা বিশ্বে ওই 92 সালের দিকে সব বিশ্বের আইসিটি প্রতিষ্ঠানগুলো মিলে কি করেছে? সব দেশকে মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার কানেক্ট করেছে। বাংলাদেশের তখন তৎকালীন প্রধানমন্ত্রী অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি বলেছিলেন আমার দেশে যে ওয়াইফাই লাগাবে, এই কি বলে ওয়াইফাই বলতেছি, এই এটার নাম কি? সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল। সাবমেরিন মানে কি? মেরিন মানে কি সামুদ্রিক, আর সাবমেরিন মানে কি সমুদ্রের নিচ দিয়ে, কেবল মানে কি তার। সাবমেরিন কেবলই অপটিক্যাল ফাইবার। সাবমেরিন কেবল মানে কি মাটির সমুদ্রের নিচ দিয়ে যে তার যায়, সেটাকে সাবমেরিন কেবল বলা হয়। তো ওই সময় সারা বিশ্ব অফার দিয়েছিল যে সাবমেরিন, সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবলের মতো দিয়ে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে সারা বিশ্বকে কানেক্ট করে ফেলতেছি, আপনারা বাংলাদেশ যুক্ত হন। তখন তিনি বলেছিলেন না, এর ভিতর দিয়ে যদি আমার দেশে সব ডাটা চুরি করে নিয়ে যায়, আমার দেশে যদি শত্রু ঢুকে পড়ে, ওই ভয়ে তিনি আমার যুক্ত হননি। সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। কি? হ্যাঁ, সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, এই চিন্তা করে তিনি তখন কানেক্টেড হননি। যার কারণে বাংলাদেশ 20 বছর ইন্টারনেটে পিছিয়ে গেছে এবং অনেক কোটি টাকা ক্ষয় হয়েছে। সেই তো বাংলাদেশ যুক্ত হয়েছে, $1000 কোটি খরচ করে যুক্ত হতে হয়েছে কয়েকদিন আগে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে যুক্ত করেছেন। যাই হোক, আমরা অপটিক্যাল ফাইবার শিখলাম, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন শিখলাম। তাহলে শিখতে পারলাম না কি কি? আজকে কি কি শেখার টার্গেট ছিল আরো? সমবর্তন, অববর্তন, ব্যতিচার, বিট, এই কয়েকটা জিনিস আমরা শিখতে পারলাম না। আকাশ কেন নীল দেখায়, সমুদ্রে বিকালের আকাশ কেন লাল দেখায়, এগুলো শিখতে পারলাম না, তাই না? আর বাড়তি কি শিখেছি? কালার থিওরি শিখেছি। রং কেন আমরা দেখি, কেন আমরা কোনো জিনিস কালো দেখি,
কেন আমরা কোনো জিনিস সাদা দেখি, কেন কোনো জিনিস আমাকে লাল নীল হলুদ সবুজ দেখি, আবার কেন গাড়ির নিচে লাল লাইট ইউজ করা হয়, কেন নীল লাইট ইউজ করা হয় না, এগুলো আমরা বাড়তি শিখেছি। তা ঠিক আছে, এই পর্যন্ত আমার ক্লাস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে দীর্ঘ সময় আমার ফালতু ফেচাল শুনে কান ঝালাপালা করার জন্য। এগুলো একদিকে যেমন মজা লাগে, একদিকে যেমন সহজ, আর একদিকে তেমন খুব বিরক্তিকর, কারণ এগুলো একটু পেইনও আছে, তাই না? আপনাদের মতামত শুনতে চাই। না ভাই, ক্লাসটা তো ভালো লাগলো, ধন্যবাদ। থ্যাংক ইউ। সালিম ভাই আছেন না ঘুমিয়ে গেছেন? আছি ভাই, আছি। ঘুমাবো কেন ভাই? আপনি এত কষ্ট করে ক্লাস নিচ্ছেন, আমি তো আপনার ক্লাস আমিও করতেছি, ভালো লাগতেছে, আমিও তো আপনার স্টুডেন্ট। আমি আপনার কালকে ক্লাসে আসতে পারি নাই, কালকে আমার ম্যাথের যে ক্লাস ছিল সেটাও আমি করি নাই, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম আপনি তো কালকে। বললাম আপনার খুব প্রেসার যাচ্ছে, আপনি তো তাও প্রেসার নিতেইছেন, একটু শরীরটাও তো দেখা লাগবে ভাই। এই তো আর 3-4 দিন, আমাদের কোর্সটা শুরু হয়ে গেলে আর প্রেসার থাকবে ভাই না ইনশাআল্লাহ। আপনার যে অফিসের চাপ, আপনার কিন্তু চাপ কমবে না, আরো বাড়বে। আমার বিকালেও আমাকে জানাইছে কালকেও প্রতিমন্ত্রী আসবে, গত সপ্তাহে তো আসছে, আবার আসবে। আমি তো মেজাজ টেজাজ খারাপ, কালকে ভোরে উঠে বৃষ্টি ও ঝড়ও দেখতে হবে, আমি এই প্ল্যান করে রাখছি। আলহামদুলিল্লাহ 9টার সময় জানাইছে স্যার আসবে না, কালকে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। ভাই, কিন্তু ওই যে আলহামদুলিল্লাহ। আপনি আপনি 5 মিনিট বা 10 মিনিট প্রশ্ন উত্তর নেন, আচ্ছা, অনেকের না প্রশ্ন থাকতে পারে ক্লাসের উপর। কোনো প্রশ্ন আছে কি? থাকলে নিব। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, একটা প্রশ্ন করতেছিলাম, মানে চাচ্ছিলাম। বলেন জিয়াদ। অনেক সময় স্যার অনেক আর কি হতাশায় থাকি, মানে মনে হয় যে বাঁচতে ইচ্ছা করে না, এত হতাশা। আপনার কথাগুলো শুনলে মাঝে মাঝে অনেক ইন্সপিরেশন লাগে। মানে আমি বসে আছি, আপনাকে এই প্রশ্নটা করার জন্য ক্লাস করলাম, মানে আপনি যদি কিছু ইন্সপিরেশন দেন আর কি। মাঝে মাঝে আর কি প্রচুর হতাশায় থাকি, জানি না আসলে বিভিন্ন কারণে। তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে, আমরা কঠোর নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে। হালটা শক্ত করে ধরেন, আপনি তো নবীন পুরুষ, আপনি পার হয়ে যাবেন ইনশাল্লাহ। কি বলবো, ইন্সপিরেশন দেওয়ার কিছু নাই। ভাই আমি কিছু বলবো নাকি? আপনি অবশ্যই অনুমতি দিলে। আমি তো আপনার অবশ্যই। ক্লাসে এসে আবার ডিস্টার্ব করতেছি কিনা? না না না, কি বলেন ভাই, আপনি আমাদের ইন্সপিরেশন, আপনি আমাদের সাথে আছেন, এটা তো আচ্ছা, আমাদের অনেক বড়। আমি যেটা বলি যে আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি যখন 2011-তে পাশ করলাম, তারপর 2014 সালের মাঝামাঝি পর্যন্ত চাকরি করছিলাম, এরপর চাকরি ছাড়লাম। 2014 থেকে মনে হয় 2016 পর্যন্ত, 16 বা 15, আমি কিন্তু কোনো প্রিলি পরীক্ষা টিকি নাই ভাই। মানে 1 থেকে 1.5 বছর আমি টোটালি কোনো প্রিলি পরীক্ষা টিকি নাই। পরীক্ষা দিতেইছি, কোনো ফলাফল নাই। আমার ভিতর কিন্তু অনেক হতাশা আসতেছিল। আমি প্রতিবার হতাশা আসে, পরের মিনিটে আমি হতাশা দূর করে ফেলি যে না, আমার পারতেই হবে, আমার আমার এভাবে ভেঙে পড়লে হবে না। এভাবেই ভাই আসলে হতাশা আসবে। কেউ যদি বলে যে আমার লাইফে হতাশা নাই, আমি হতাশাহীন মানুষ, তাহলে সেটা আসলে মিথ্যা কথা। প্রত্যেকের লাইফে যে যত বড় সেলিব্রিটি হোক, যে যত বড় কোটিপতি হোক, যার যে পৃথিবীর সবচেয়ে ধনী, তারও হতাশা আছে, যে কোনো একদিকে হতাশা আছে। কাজে এটা দেখলে চলবে না। যদি সুযোগ থাকে চাকরিতে পড়ালেখা, বাসায় একবার চাকরি ছেড়ে পড়ালেখা করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে চাকরি ছেড়ে সবাই পড়ালেখা করো। আর যদি এমন হয় যে না, ফ্যামিলি সাপোর্ট দিতে হবে, ফ্যামিলি তো সাপোর্ট দাও, পাশাপাশি তোমার নিজের পড়াটাও ঠিক রাখো। নিজের পড়াটা অবশ্যই ঠিক রাখতে হবে। এই তুমি এখন যে ট্র্যাকে তোমরা আসো, আমাদের গাইডলাইন পাচ্ছ, তোমরা নওশাদ ভাইয়ের যে গণিতের ক্লাস হয়তো তোমরা করতেছো, বিজ্ঞানের ক্লাসের সামনে করবা, আমাদের ফুল কোর্সটা পাচ্ছ, এরকম সুযোগ তোমরা পাবা না। এটা হচ্ছে 1 নম্বর কথা, যে আমরা যেভাবে অনেক অ্যানালাইটিক্যাল ক্লাসগুলো করতেছি, অনেক বিশ্লেষণ করে ক্লাসগুলো করতেছি, এরকম বিশ্লেষণ আসলে কেউই কখনো করেনি, আমরাই ফার্স্ট। এবং ক্লাসগুলো একদম পুরোটাই তোমাদের যেন কৌশলী, তোমরা অনেক কৌশলী হতে পারো। পরীক্ষার হলে যেন তোমরা প্রশ্নটা দেখেই প্রশ্নের ফাঁদ বুঝতে পারো, যে না, ক্লাসে তো ঠিক এভাবেই পড়াইছে, নওশাদ স্যার বা নওশাদ ভাই তো এভাবে আমাদের পড়াইছে, আমাদের সালিম স্যার তো এভাবে পড়াইছে, তাহলে তো আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তোমরা প্রশ্নটা যারা যারা ভালো মতো নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং লোডটা নিতে পারবা, আমি এইটুকু বাজে ধরে বলতে পারি তোমরা 43তম বিসিএস এর প্রশ্নটা দেখেই বলতে পারবা যে এই প্রশ্নগুলো তো আমি ক্লাসে করে আসছি। কাজে টেনশনের কিচ্ছু নাই, হতাশার কিচ্ছু নাই। তোমরা এখন নতুন একটা প্ল্যাটফর্মে ঢুকে গেছো, নতুন একটা জয় গানের গান আমরা গাইতে যাচ্ছি। আমরা যেন সবাই 43তম বিসিএস শেষে জয় গানের গান গাইতে পারি।
ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। জি স্যার ভাই, আমার একটা কোশ্চেন ছিল। না স্যার শুনুন ঠিক আছে। স্যার। আমি একটু তার আগের প্রশ্ন উত্তরটা দিয়ে নেই। আমি জি সালিমদের জি সাথে জি ভাই। একটু অ্যাড করি ওনার সাথে। যেমন আমি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে ছেলেগুলো ইউনিভার্সিটিতে ভালো ছিল, পাবলিকে চান্স পেয়েছে, ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছে, তারা এসে বিসিএস লেভেলে কেন হারিয়ে যাচ্ছে? আবার যে ছেলেগুলো অনার্স লাইফে চান্স পায়নি, তারা কেন কিভাবে এসে এই ভার্সিটি লাইফ ওই বিসিএস লাইফে ভালো করে ফেলছে? এটা কারণ হচ্ছে কি, ওই যে বললাম এই 4 বছরে 5 বছরে আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ম্যাক্সিমাম ঘটনা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেটা ঘটে যে ফ্যামিলির প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার, তাড়াতাড়ি একটা চাকরি করতে হবে, মস্তিষ্ক বিক্ষিপ্ত। আর মেয়েদের ক্ষেত্রে যেটা ঘটে, থার্ড ইয়ারে উঠলে পরে বাবা মা শুরু করে পাত্র দেখা, তাড়াতাড়ি বিয়ে করতে হবে, অথবা প্রেমজনিত সমস্যা তো থাকেই, ডিভোর্স হয়ে যাচ্ছে, বা বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। এইগুলা কিছু সমস্যা কিন্তু আমাদের ছেলে মেয়েগুলোকে স্লো করে দেয় এবং মানে ডিমোরালাইজ করে দেয়, মিসট্রাক্ট করে দেয়। কিন্তু যারা এসব জিনিসকে এক্সাইট করে রাখতে পারে, শুধু এই প্রেমজনিত বিয়েজনিত সমস্যাই না, ফ্যামিলির যে কঠিন প্রেশার, যে 25 বছর ধরে পড়ালেখা করাচ্ছি, খরচ দিয়ে যাচ্ছি, খরচ পাবো কবে, অমুকের ছেলে তো, যারা একটু কম সচেতন গার্জিয়ান, তারা কিন্তু এরকম খোটা দেয়। বাস্তব অভিজ্ঞতা আমি দেখে বলছি, তারা কিন্তু খোটা দেয়। তো তারা তো ভাই তো ভালো, ইন্টারমিডিয়েট পাস করে দোকান করে এখন মাসে 20-23 হাজার টাকা, 40-50 হাজার টাকা ইনকাম করে ব্যবসা করে, পোল্ট্রি করে। আর তুই এখনো বই গোতাস। এভাবে বাবা মা কিন্তু অপমান করে, বকে কিন্তু। তখন কিন্তু মাথাটা আর ঠিক থাকে না, পুরুষত্ব জেগে আসে, জেগে ওঠে, তাই না? আমরা তো সবাই পুরুষ, ছেলেরা, ছেলেদের কথা বলছি। ভিতরে একটা ভাগ আছে, কালো চিতা ভাগ আছে। যখন বলে তুই পুরুষ, তুই কি পুরুষ না, তোর কি পুরুষত্ব নাই? যে কপিলা যখন কি কুবেরকে বলে যে তুই পুরুষ না, রাত্রেবেলা যখন বলে চলো চল তুই আমারে, কপিলা যখন এসে কুবেরকে বলে চল আজকে তুই শীতের রাতে তুই আজকে আমাকে এই কি বলে এই খেজুরের রস চুরি করে খাওয়াবি, তখন কুবের বলে জানাজানি হইলে কি কলঙ্ক হয়ে যাবে, থাকবে মান সম্মান কিছু থাকবে? তখন কপিলা বলে এই সমাজের খাতা পড়ি, সমাজ কি দিছে তোকে, তুই কি পুরুষ না? ঠিক তেমনি আমাদের যারা ছেলেরা আছি, যারা তাদের মধ্যে ইগো অনেক বিরাট ভাবে কাজ করে। বাবা মা যখন বলে খোঁচা দেয়, খোটা দেয় যে তোর চাচাতো ভাই ইনকাম করে, তুই ইনকাম করিস না কেন, তখন আমাদের ভিতরে ওই কালো চিতা ভাবটা জেগে ওঠে। তখন আমরা পারি না নিজেকে ধরে রাখতে, মাথা ঠান্ডা করে যে পড়বো সবকিছু ইগনোর করে, সেটা আমি পারি না। আমি আমার নিজের কথাটাই শেয়ার করি, আমিও জবে ঢুকেছিলাম, কিন্তু ফ্যামিলির প্রেশারে না, আমি আমার নিজেরই জবে ঢুকেছিলাম। কারণ আমার সব বন্ধুরা চাকরি করতেছে, আমি কেন চাকরি করব না? আমি ঠিকই জবে অপেক্ষা করতে করতে সার্কুলার হয় না, হয় না, হয় না। 34-এর পরে সম্ভবত 1.5 বছর পরে 35-এর সার্কুলার হয়েছে, আপনারা জানেন। 34-এর প্রিলির রেজাল্ট 2বার হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল। এই 1.5 বছর ধরে ঘরে বসে থাকতে থাকতে মেজাজ খারাপ হয়ে গেছিল, পরে চাকরি জয়েন করে ফেলছি। চাকরিতে জয়েন করার 1 মাসের মধ্যে আবার সার্কুলার, আবার চাকরি ছেড়ে দিয়েছি 1 মাসের মধ্যে। এবং সেখানে আমার বাবা মা বিরাট ইন্সপাইরেশন ছিল। আমার আব্বু বলেছে তোমার চাকরি করতে হবে না, এই কত টাকা বেতন পাও, তোমার আমার আমার জমি বেচতে, জমি বেচতে যদি সব ব্যাংকে রাখি, তোমার বেতনের 20 গুণ স্যালারি টাকা আসবে, তাহলে তুমি ইয়ে করে তোমার এই চাকরিতে কি লাভ হবে? তুমি আমাকে একদিন কম বেতনের একটা চাকরি আমাকে পায়ে দেখাও, বিসিএস, তাহলে আমি বলবো যে না তোমার যোগ্যতা আছে, মানুষ তোমাকে সম্মান করবে। তা আমার চিন্তা কি, আমার বাবা যদি বলছে আমি বাবার বড় পোলা, বিয়ে করি নাই, খাওয়াইবো প্রাণ কোলা, তা আমার টেনশন কি? বাবা বলছে চাকরি ছেড়ে দিছি, ঘরে বসে পড়তেছি, এবার আমি দেখাই দিব যে আমি পারি। হ্যাঁ, আমি তো বুয়েটে চান্স পাই নাই, মেডিকেলে চান্স পাই নাই, ঢাকা ভার্সিটি চান্স পাই নাই, এবার আমি দেখাই দেবো, দেখ আমি পারি, ফার্স্ট বিসিএস দেখাবো। ওই যে চ্যালেঞ্জ দিলাম, ঠিকই কালো চিতাবাঘ জেগে উঠলো। কিন্তু কালো চিতাবাঘ অর্থ উপার্জনের জন্য জেগে উঠলো না, কালো চিতাবাঘ জেগে উঠলো কি কি উপার্জনের জন্য? সম্মান উপার্জনের জন্য, একটা সম্মানজনক চাকরি উপার্জনের জন্য। এই কিন্তু বিসিএস এ চলে আসলাম। ঠিক একইভাবে আপনি আপনার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখুন, আপনার চিতাবাঘটাকে কিছুক্ষণের জন্য আপনি কিছুদিনের জন্য একটু ঘুম পাড়ায় রাখেন। চিতাবাঘটা জেগে উঠছে, আলো আসছে প্রতিফলিত হয়ে একরকম ভাবে, এই চিতাবাঘটাকে আপনি বুঝায় শোনা অন্যদিকে ট্রান্সফার করে দেন। বলেন তোরে, তুই তোর জিদ উঠছে ভালো করে, তুই জিদটা ওই চাকরি, ওই জিদে গিয়া প্রাইভেট চাকরি না করে বা অন্য কিছু না করে তুই 1 বছরের জন্য ঘুমায় থাক, অথবা বিসিএস এর জন্য ঝগড়া কর, দৌড়া, কাজে লাগবে। এভাবে নিজের মনকে সান্ত্বনা দিন। ভাইয়া একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে ফ্যামিলি থেকে বাবা মাও অতটা যেটা বলে না, আমি আমি তো দেখি যে এলাকার মানুষ তো একদম কথা কওয়ার জন্য বসে আছে, মানে এলাকার মানুষের যন্ত্রণায় বাসা থেকে বের হয় টাফ। আচ্ছা, আমার যখন রেজাল্ট হলো বিসিএস এর, তখন এরপরে গ্রাজুয়েট হইতে হইতে আরো 8 মাস সময় লাগলো, জয়েন করতে আরো 1 মাস, মানে 9 মাস।
এখন এলাকার মানুষজন বলতেছে যে আজ এটা বলে বিসিএস ক্যাডার হয়েছে এই সেই চাপাবাজি, এর মতো পোলা বিসিএস হবে জানা আছে, সারাদিন ব্যাডমিন্টন খেলে রাতে, সারাদিন ফটোগ্রাফি করে, সারা রাত ব্যাডমিন্টন খেলে ফেসবুকে দেয়, সে হবে বিসিএস ক্যাডার, এটা জানা আছে। আজারে চাপাবাজি মানে এই 8 মাস তাদের সহ্য হয় না। আমি রেজাল্ট হয়ে গেছে, আমি রেজাল্ট হওয়ার পর পোস্ট দিয়েছি আলহামদুলিল্লাহ, যখন 2 মাস 3 মাস 4 মাস চলে গেলো আমি জয়েন করি না, ঘরে বসে থাকে দেখি ব্যাডমিন্টন খেলে, এখনো বুঝছি কি রাখি চাপাবাজি। তো মানুষের চাপাবাজি দেখে কিছু আপনার কিছু আসছে গেছে? মানুষ যে বলছে আপনি চাপাবাজ, তাতে আপনার কি আসছে? মানুষের কথা একদম ভুলে যান, আপনার জীবন আপনার, আপনি আপনার মতো করে আপনার জীবন করবেন। একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, রেজাউল করিম অ্যানিউ ইকোনমিক্স বলেছেন, অনেক লম্বা প্রশ্ন রেখেছেন, সামারিটা বলি। উনি বলেছেন বিসিএস এ যেসব বিষয় প্রিলির সাথে রিটেনের মিল রয়েছে সেগুলো বিস্তারিত পড়তে হবে, এই বিষয়ে পরামর্শ চাই। পরামর্শ তো আপনি তো আনসার বলেই দিয়েছেন। হ্যাঁ, আপনার কথাই সত্যি, যেগুলো প্রিলির সঙ্গে রিটেনের মিল আছে সেগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, তাইলে আপনার রিটেনেও কাজে লাগবে। যেমন আমি যদি বলি বিসিএস ইংলিশের লিটারেচার এবং গ্রামার পার্ট নাম্বার প্রায় সমান, দুইটাতে 15 আর 20, কিন্তু লিটারেচার ইংলিশের ইয়েতে নাই, রিটেনে নাই, কিন্তু গ্রামার কিন্তু আপনার রিটেনে কাজে লাগবে। আপনি রিটেনের যে গ্রামার অংশ বলেন আর কম্প্রিহেনশন অংশ বলেন, রাইটিং রিডিং রাইটিং পার্ট, এবং আপনি যদি বলেন ফ্রি হ্যান্ড রাইটিং পার্ট, সেখানেও কিন্তু আপনার ওই গ্রামার নলেজই কাজে লাগবে, কিন্তু লিটারেচার কিন্তু আপনার রিটেন পরীক্ষায় কোনো কাজে লাগবে না। ঠিক একই রকম আবার ধরেন বিসিএস প্রিলিমিনারি যেসব টপিক একদম রিটেনের সাথে সরাসরি মিলে যায়, যেমন বাংলাদেশের সংবিধান এক্সাক্ট সেম, আপনি এটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। গণিত আপনি প্রিলিমিনারি প্রিপারেশন নিলে রিটেনের 70% হয়ে যায়, তাহলে গণিতকে প্রিপারেশন বেশি দিবেন ইম্পর্টেন্স। প্রিলিমিনারির জন্য মানসিক দক্ষতার প্রিপারেশন নিলে আপনার 100% হয়ে যায়, তাহলে আপনি মানসিক দক্ষতাকে গুরুত্ব দিবেন। বিজ্ঞান বিজ্ঞান ধরেন যদি আপনি বই মুখস্থ করেন, ছক মুখস্থ করেন, তাহলে আপনার রিটেনের 50% কভার হবে। আর যদি আমি যেভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, ব্যাখ্যা করে আলোচনা টাইপের একটা প্যারাগ্রাফ, এই যে পূর্ণ অভ্যন্তরীণ অপটিক্যাল ফাইবার নিয়ে গবেষণা করলাম, আপনাকে যদি এখন বলে অপটিক্যাল ফাইবার কি, এটা কিভাবে কাজ করে, আপনি কি 5টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্স লিখতে পারবেন না? পারবেন। কিন্তু আপনি যদি এক লাইনে মুখস্থ করতেন এমসিকিউ আকারের, অপটিক্যাল ফাইবার কি, আলো আলো কি, বইয়ের গাইডে কিভাবে লেখা আছে অপটিক্যাল ফাইবার কি, ডাটা ট্রান্সফারের এক প্রকার মাধ্যম। পরে বলছে অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে, আলোর পূর্ণ অভ্যন্তরণের মাধ্যমে কাজ করে। অপটিক্যাল ফাইবার কিভাবে যায়, সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবলের মধ্য দিয়ে যায়। এইভাবে যদি মুখস্থ করেন তাহলে তো আপনার প্যারাগ্রাফ হলো না, এইভাবে তো আপনি বিসিএস রিটেনে লিখতে পারবেন না। বিসিএস রিটেনে কিভাবে লিখতে হবে? লিখতে হবে অপটিক্যাল ফাইবার হচ্ছে এক প্রকার ক্ষুদ্র তন্তু, যার ভিতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমরা ইন্টারনেটের ডাটা ট্রান্সফার করতে পারি আলোর বেগে। এইভাবে আপনাকে লিখতে হবে। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে প্রতি সাবজেক্টের জন্য প্রিলি এবং রিটেনের কমন টপিক চিহ্নিত করব কিভাবে? সিলেবাস দেখে। বিসিএস প্রিলি সিলেবাস নেন আর রিটেনের সিলেবাস দুইটা নিয়ে সাজান, আবার বিসিএস এর প্রিলি কোশ্চেন নেন, রিটেনের কোশ্চেন নেন বিগত 5-6 বছরের, সেইগুলো নিয়ে আপনি খুঁজে বের করেন কোনগুলা কমন। আচ্ছা, আমি একটা ভিডিও বানাবো, আমি সময় পাচ্ছি না, কোর্সটা শুরু হয়ে যাক, এরপরে আমি প্রিলি এবং রিটেন কিভাবে একসাথে পড়তে হয় সেটা বিস্তারিত একটা ভিডিও বানাবো। গণিতে শর্টকাট নিয়ম অঙ্ক করার যৌক্তিকতা রয়েছে কিনা? 100% যৌক্তিকতা রয়েছে। গণিতে আপনি প্রিলিমিনারিতে শর্টকাট শিখতেই হবে, কারণ আপনার টাইম বাঁচবে। বুক লিস্টটা কবে নাগাদ পেতে পারি? বুক লিস্টটা দিয়ে দিয়েছি, বুক লিস্টটা আমরা সিলেক্ট করে ফেলেছি। আমরা পাবলিক কথা কি শোনা যাচ্ছে নাকি আমি একাই শুনতে পাচ্ছি না, বুঝতেছি না। না ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না, সম্ভবত মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আর হচ্ছে ফেসবুকে ওখানে শোনা যাচ্ছে।